আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগতম এবং সোহেল স্যার টেকনিক পেজে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছেন যে শিক্ষক নিবন্ধনের সার্কুলার আগামী 2 সপ্তাহের মধ্যেই হবে। এটা মোটামুটি আহ, একটু নিশ্চিত বলাই যায়। সো আমরা এইটাই ধরে নিচ্ছি যে আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে। সো যেহেতু সার্কুলার আসন্ন, তাহলে আর তো সময় নষ্ট করার কোনো অর্থ নাই। এখন আমাদেরকে পুরো দমে প্রস্তুতি শুরু করতে হবে। তার ধারাবাহিকতায় আমরা শুধু ব্যবসা শিক্ষা বিভাগের যে 3-4টা সাবজেক্ট আছে সেগুলোর উপরে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা অলরেডি এর আগেও ক্লাস নিয়েছি, আজকেও শুরু করতেছি। ওকে, তাহলে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা আপনাদের জন্য খোলা ডেডিকেটেড, আমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে লাইভটা একটু শেয়ার করে দিলাম। আপনারা যারা যুক্ত হয়ে গেছেন সবাইকে একটাই অনুরোধ করব, লাইভটা যার যার জায়গা থেকে শেয়ার করে দিতে হবে আমাদের। আর প্রত্যেকেরই লাইভটা শেয়ার করতে হবে যাতে করে আমাদের সাথে সবাই এই ক্লাসটাতে যুক্ত হয়ে যেতে পারে। অনেকে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আমি চাই আপনারা সবাই লাইভটা একটা করে শেয়ার করেন যাতে করে সবাই মোটামুটি আমাদের সাথে আজকের এই ক্লাসটাতে যুক্ত হতে পারে। এবং আমরা যেটা বলছিলাম যে আজকের ক্লাস শেষে কিন্তু আমরা আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট একটা পিডিএফ শেয়ার করব আপনাদের সাথে, যে পিডিএফটা থেকে ইনশাল্লাহ আপনারা বেশ ভালো প্রশ্নই কমন পাবেন। একেবারে ওইটাই একেবারে সবকিছু তা না, আমরা এরকম করে আপনাদেরকে অনেকগুলো পিডিএফ দিব ইনশাল্লাহ। এই পিডিএফ গুলো আপনারা সাথে সাথে পড়ে ফেলবেন, যখনই দিব তখন সময় নিয়ে একটু পড়ে ফেলবেন। ধীরে ধীরে ইনশাল্লাহ আপনাদের এই সাবজেক্টিভ যে প্রস্তুতি, এটা খুব ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে। সো আজকের ক্লাসটা স্পেশালি যারা শিক্ষক নিবন্ধন দিবেন শুধু তাদের জন্যই। ইতিমধ্যে যারা যুক্ত হয়ে গেছেন, নাবিলা আছেন, নজরুল, সজল, যারাই যুক্ত হবেন সবার শুরুতে যে কাজ সেটা হচ্ছে শেয়ার করে দিতে হবে। সবাইকে লাইভটা শেয়ার করে দিতে হবে। একটু শেয়ার করে কমেন্টে আমাকে জানান কে কে শেয়ার করছেন। আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। ঠিক আছে, সবাই শেয়ার করে দেন। আজকের ক্লাস সহ আপনাদের রেসপন্স যদি ভালো থাকে, এরকম ক্লাস আমরা প্রতিনিয়ত নিব। সজল আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের রেসপন্স ভালো থাকলে এরকম ক্লাস আমরা প্রতিনিয়তই নিব। ঠিক আছে, শুধু আপনাদের রেসপন্সটা প্রয়োজন। সবাই শুরুতেই সবাই শুরুতেই লাইভটা শেয়ার করে দেই। আচ্ছা, সবাই একটু লাইভটা শেয়ার করে প্লিজ। তাবাসসুম শেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ তাবাসসুম। শুরুতে সবাই আমরা চাই আজকের ক্লাসে অসংখ্য স্টুডেন্ট আমাদের সাথে থাকুক। আজকের ক্লাসে কিন্তু ব্যবসা শিক্ষা বিভাগ, এখানে কি কি ক্লাস হবে? আমরা অ্যাকাউন্টিং এর কোশ্চেন দেখব। আমরা কিন্তু অলরেডি একটা গাইডলাইন ক্লাস আপনাদের জন্য নিচ্ছি। আমরা অ্যাকাউন্টিং, ফিনান্স আর প্লাস হচ্ছে ম্যানেজমেন্ট, এই 3টা সাবজেক্টের উপরে কিন্তু আমরা কম্বাইন ক্লাস নিচ্ছি। কম্বাইন ক্লাসটা এই জন্য নিচ্ছি যাতে করে আপনাদের স্কুল লেভেলে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের, কারণ আপনারা তো ম্যাক্সিমাম স্কুল আর কলেজ দুই জায়গায় পরীক্ষা দিবেন, সুতরাং প্রস্তুতি যেন আপনার ভালো হয়, আপনার জন্য ভালো করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালাম নাবিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই সবাই একটা করে শেয়ার করে দেন। সবাই শেয়ার করে দেন। যারা সুয়েল স্যার পেজ থেকে দেখছেন সবাই আমাদের অ্যাকাউন্টিং আওয়ার পেজে যুক্ত হবেন। যারা অ্যাকাউন্টিং আওয়ার পেজে দেখছেন তারা সুয়েল স্যার টেকনিক গ্রুপ পেজে যুক্ত হয়ে যাবেন, কারণ অ্যাকাউন্টিং আওয়ারে এই সাবজেক্টিভ ক্লাসগুলো পাবেন। আর সুয়েল স্যার টেকনিক গ্রুপ পেজে হচ্ছে আপনারা অন্যান্য যে জেনারেল সাবজেক্ট গুলো আছে, বাংলা, ইংলিশ, ম্যাথ, ওগুলা ক্লাস পাবেন। সো এই দুইটা পেজে আপনি কানেক্ট থাকলে আপনার প্রস্তুতি ভালো হবে। সবাই শেয়ার করেন। আমরা কমপক্ষে 100 স্টুডেন্ট নিয়ে আমাদের আজকের এই ক্লাসটা কন্টিনিউ করতে চাই। সবাই শেয়ার রিয়াক্ট দিয়ে দেন এবং কমেন্টে 5 থেকে 10 জনকে প্রত্যেকের কি করে দেন, মেনশন করে দেন। ঠিক আছে, কমেন্টে সবাইকে মেনশন করে দেন যাতে করে সবাই যুক্ত হতে পারে। সবাই শেয়ার করেন সবাই। ওকে,
নজরুল, ওয়ালাইকুম আসসালাম। একটু শেয়ার করে দিয়েন, আর কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও বলবেন। আমরা প্রত্যেকটা প্রশ্নের, আমাকে কয়েকজন আমাকে একটু রিকোয়েস্ট করছেন যে স্যার প্রত্যেকটা কোশ্চেনের সাথে যে পিডিএফটা আমি পড়াবো সেটার সাথে যেন অ্যান্সার গুলো দিয়ে দেই, যাতে করে আপনাদের পরবর্তীতে অনুশীলন করতে সহজ হয়। সেই কাজটাই করছি। তবে আমার মূল কাজ হচ্ছে প্রতিটা প্রশ্নের 4টা অপশন অ্যানালাইসিস করা। আমরা 30টা প্রশ্ন পড়বো। 30টা প্রশ্ন পড়তে গিয়ে আমরা এমন ভাবে 30টা প্রশ্ন শিখবো যাতে করে আপনি 130টা প্রশ্ন সমাধান করতে পারেন। আর সার্কুলার যেহেতু চলে আসবে, আমাদের আর সময় নষ্ট করার কোনো অর্থ নাই। আমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে এখন। আর সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? সবাই সবার মতো করে পড়াশোনা শুরু করছে, আপনারাও শুরু করেন। স্যার আজকে কি কলেজ এন্ড স্কুল দুইটাই অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, অবশ্যই দুইটা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, নরসিংদী থেকে আছেন জন কিডস, রিকাল চাকমা, হ্যাঁ পারবেন। মিমো বাড়ি, আচ্ছা। সবাই একটু শেয়ার করে দেন প্লিজ, শেয়ার ডান। সবার শেয়ার করতে হবে। আর পিডিএফটা যারা চান, ওই যে বলছি 200 এমসিকিউর একটা চমৎকার একটা পিডিএফ দিব, এই পিডিএফটা পেতে হলে অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে। আমি বলছি আমি প্রতিটা ক্লাসের লেকচার শিট আপনাদেরকে দিয়ে দেই, এবং স্পেশাল পিডিএফ গুলো আমি আপনাদেরকে প্রতিবারই প্রতিটা ক্লাসের শেষে এরকম করে পিডিএফ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে সবাই শেয়ার করে দেন। শেয়ার করলে ইনশাল্লাহ ওই পিডিএফটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। তাহলে চলেন আমরা আমাদের আজকের ক্লাসে আলোচ্য বিষয়ে ঢুকে যাই। সো আজকের ক্লাসে আমরা 3টা সাবজেক্ট থেকেই পড়বো, গুরুত্বপূর্ণ সব আলোচনা হবে। সবাই লাইভটা শেয়ার করতে হবে, সবাই। যারা পিডিএফটা চাই এভরিওয়ান লাইভটা শেয়ার করে দেন, এভরিওয়ান। ওকে, তাহলে চলেন আলোচনা শুরু করব। আমরা অ্যান্সার করব, প্রত্যেকে প্রশ্ন দেখা মাত্রই উত্তর করে ফেলার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এইখানে খেয়াল করেন, আমরা প্রথমে যে বিষয়টা দেখব যে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি। অন্যতম প্রধান উদ্দেশ্য খেয়াল করতে হয়। তো হিসাব বিজ্ঞানের 2 ধরনের উদ্দেশ্য। এইটা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর আমরা করব হচ্ছে, এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এটা হচ্ছে স্কুল লেভেলের বইয়ের পারপাস। কার পারপাসে বোঝার চেষ্টা করবেন? স্কুল লেভেলের হিসাব বিজ্ঞান বই যেটা আছে, সেইখানে যদি আপনি হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটা একবারে প্রথম চ্যাপ্টার পড়েন, সেখানে আপনি উত্তর পেয়ে যাবেন আর্থিক অবস্থা। আর্থিক অবস্থা নিরূপণ ও আর্থিক ফলাফল নির্ণয়। আর্থিক অবস্থা নির্ণয়ের উল্টো কি? আর্থিক ফলাফল নির্ণয়। আর্থিক অবস্থা ও আর্থিক ফলাফল নির্ণয়, ঠিক আছে? এইটা হচ্ছে আপনি এসএসসির যে স্কুলের বই আছে সেই বইটা পাবেন। বাট আপনাকে যে জিনিসটা শিখতে হবে যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে, হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে যারা কলেজ লেভেলে পরীক্ষা দিবেন তাদেরকে যেটা জানতে হবে, প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। লেনদেন কি? লিপিবদ্ধকরণ। এই লেনদেন লিপিবদ্ধকরণটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। আর প্রধান, যদি প্রধান উদ্দেশ্য বলে, ডিরেক্ট যদি প্রধান উদ্দেশ্য বলে, তাহলে হচ্ছে তথ্য সরবরাহকরণ। কি করবেন? তথ্য সরবরাহকরণ, ঠিক আছে? তাহলে খেয়াল করেন, হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য, এটাই প্রধান উদ্দেশ্য সেটা বলে নাই, অনেকগুলো প্রধান উদ্দেশ্যের মধ্যে এটা হচ্ছে একটা, যে আর্থিক অবস্থা নির্ণয়। আমরা আর্থিক বিবরণীর মাধ্যমে আর্থিক অবস্থা নির্ণয় করি। তাহলে খেয়াল করেন তো, আর্থিক অবস্থান নিরূপণ কিসের মাধ্যমে করি? আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে। তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে না, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য কি? আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য উত্তর হবে আর্থিক অবস্থা নিরূপণ। আর আর্থিক ফলাফল নির্ণয় করি কিসের মাধ্যমে? বিশদ আয় বিবরণীর মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন তো? বিশদ আয় বিবরণীর মাধ্যমে। কিসের মাধ্যমে? বিশদ আয় বিবরণীর মাধ্যমে। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন আপনি পেয়ে গেলেন যে বিশদ আয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য কি? আর্থিক ফলাফল নির্ণয়। খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেন। একটা প্রশ্ন শিখতে গিয়ে ইনশাআল্লাহ আমরা অনেকগুলো প্রশ্ন শিখবো, যে প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষা আসার মতো প্রশ্ন, ঠিক আছে? এই জন্য সবাইকে কি করতে হবে? লাইভটা শেয়ার করে দিতে হবে। তাহলে আর্থিক অবস্থার বিবরণী আমরা আর্থিক অবস্থা নিরূপণ করি কিসের মাধ্যমে? উদ্বৃত্ত পত্রের মাধ্যমে, যেটাকে আমরা আর্থিক অবস্থার বিবরণী বলি। আর বিশদ আয় বিবরণীর মাধ্যমে কি নির্ণয় করি? আর্থিক ফলাফল বা লাভ ক্ষতি নির্ণয় করি। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি? আর্থিক অবস্থা নিরূপণ, আর্থিক ফলাফল নির্ণয়। আর যদি হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্যের কথা আসে, তাহলে বলবো লেনদেন শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণ। যদি প্রধান উদ্দেশ্য বলে, তাহলে বলবো তথ্য সরবরাহকরণ। কি করবো? তথ্য সরবরাহকরণ। এটা সকল বোর্ড 2018 সালে আসছে, বোর্ড পরীক্ষায় 2018 সালে আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পর্যন্ত এটা কি ক্লিয়ার? দেখেন অনেকগুলো প্রশ্ন, সাথে সাথে নোট ডাউন করার চেষ্টা করবেন, এবং এই পিডিএফ শিটটা ক্লাস শেষে তো আপনাদেরকে দিবই, এবং গুরুত্বপূর্ণ 200 এমসিকিউর একটা পিডিএফ দিব 4টা সাবজেক্টের উপর। এগুলো অবশ্যই সাথে সাথে প্র্যাকটিস করে ফেলবেন, ঠিক আছে? সবাই লাইভটাতে রিঅ্যাক্ট দেন, লাইভটা শেয়ার করে দেন, এবং রেসপন্স করবেন। ক্লাসে কোনো সমস্যা হলে, বুঝতে অসুবিধা হলে সাথে সাথে বলবেন, ভাইয়া স্যার যা যেটা ভালো লাগে বলেন,
যেটা বুঝতে পারেন এটা আরেকবার একটু বলে দেন, ঠিক আছে? ক্লিয়ার সবাই? এ পর্যন্ত কি বুঝে গেছে? এ পর্যন্ত ক্লিয়ার কিনা? দ্রুত একটু রেসপন্স করুন প্লিজ, দ্রুত রেসপন্স করবেন, তাহলে আমরা সবগুলো প্রশ্ন প্র্যাকটিস করতে পারবো। আর রেসপন্স কম করলে কিন্তু আমরা সবগুলো প্রশ্ন প্র্যাকটিস করতে পারবো না। দ্রুত রেসপন্স করতে হবে প্লিজ। হ্যাঁ, রেসপন্স কম দেখতে পাচ্ছি একদম। সবাই একটু দ্রুত কথা বলতে হবে, জানাইতে হবে কি ঘটনা ঘটতেছে। ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, সবাই শেয়ার করে দে প্লিজ। যারা সুহেল স্যার টেকনিক গ্রুপ পেজে ক্লাসটা দেখছি, সবাই আমরা অ্যাকাউন্টিং আওয়ার পেজেও একটু কানেক্ট হয়ে যাব। সবাই যারা সুহেল স্যার টেকনিক গ্রুপ পেজে ক্লাসটা দেখছি, সবাই অ্যাকাউন্টিং আওয়ার পেজে অ্যাড হয়ে যাব। যারা অ্যাকাউন্টিং এর পেজে দেখছি তারা সুহেল স্যার পেজে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আমরা দুই জায়গায়, ঠিক আছে, মূলত এই সাবজেক্টিভ ক্লাস আমরা সপ্তাহে একটা সুহেল স্যার টেকনিক গ্রুপ পেজে নিব, বাট প্রতিদিন ক্লাস করতে পারবেন আপনি অ্যাকাউন্টিং আওয়ার পেজে। প্রতিদিন অ্যাকাউন্টিং আওয়ার পেজে ক্লাস করতে পারবেন। আসেন, এরপরে প্রশ্নটা দেখেন, আয়কর কোন জাতীয় লেনদেন? আয়কর কি বলেন তো? আয়কর হচ্ছে আয়ের উপর যে কর দেওয়া হয়। কি করা হয়? আয়ের উপর যে কর দেওয়া হয় সেটার নাম হচ্ছে আয়কর। কার আয়ের উপর? ব্যক্তিগত আয়কর, মানে ব্যক্তিগত যে ইনকাম সেটার উপর, মালিকের আয়ের উপর যেটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে আয়কর। তাহলে আমরা একটা জাবেদা পড়ি এরকম যে আয়কর প্রদান। সো এই আয়কর প্রদানের জাবেদা অনেকে কি করে? আয়কর হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, সেটা করা যাবে না। কারণ হচ্ছে আয়কর প্রদান, এইখানে এই জাবেদা করতে গেলে আপনার বুঝতে হবে আয়কর প্রদান, এই আয়করটা কার? এই আয়কর হচ্ছে মালিকের। কার? মালিকের। আচ্ছা, তো এখানে যে আয়কর প্রদান করা হয়েছে যে টাকাটা মালিকের, এখানে কোথাও কি বলে দিছিল যে এটা মালিক নিজের টাকা থেকে প্রদান করছে? কোথাও তো বলে নাই। কারণ আপনাকে ধরে নিতে হবে এই মালিকের খরচটাই কোত্থেকে দেওয়া হয়েছে? ব্যবসা থেকে দেওয়া হয়েছে। কোত্থেকে দেওয়া হয়েছে বলেন তো? ব্যবসা থেকে দেওয়া হয়েছে। তার মানে অর্থ দাঁড়াচ্ছে এই, ব্যবসা থেকে যদি মালিকের কোনো খরচের টাকা বা কোনো খরচ পরিশোধ করা হয়, এটাকে কি হিসাবে ধরতে হবে? এটাকে ধরতে হবে হচ্ছে উত্তোলন হিসাবে। সবসময় খেয়াল রাখবেন, মালিকের কোনো ব্যক্তিগত খরচ যদি ব্যবসা থেকে করা হয় তাহলে সেটাকে উত্তোলন হিসাবে গণ্য করতে হবে। তাহলে এখানে আয়কর প্রদান করা হয়েছে, মুখ্য বিষয় কিন্তু এটা না। এই আয়কর টাকার মালিকের কোত্থেকে দেওয়া হয়েছে? ব্যবসা থেকে। জন্য এটাকে কি হিসাবে গণ্য করতে হবে? উত্তোলন হিসাবে গণ্য করতে হবে। তাহলে আয়কর প্রদানের জাবেদা কি হবে বলেন তো? উত্তোলন হিসাব ডেবিট হবে। আর অবশ্যই টাকা যেহেতু দিচ্ছি নগদে দিতে হয়েছে, তাহলে নগদান হিসাব হবে ক্রেডিট। নগদান হিসাব কি হবে? ক্রেডিট। তাহলে জাবেদা কি হলো? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট আর কি হিসাব? ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে বলেন আয়কর কোন জাতীয় লেনদেনের মধ্যে পড়বে? উত্তোলনের মধ্যে পড়বে, তাই না? এটা রাজশাহী বোর্ড 2020 সালে আসা একটা প্রশ্ন। রাজশাহী বোর্ড 2020 সালে আসা একটা প্রশ্ন। বুঝতে পারছেন কিনা দেখেন, আয়কর প্রদানের জাবেদা কি হলো? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট না? ঠিক এরকম ভাবে যদি এরকম হয় জীবন বীমা প্রিমিয়াম প্রদান, কি প্রদান বলেন তো? জীবন বীমা প্রিমিয়াম প্রদান। জীবন বীমা প্রিমিয়াম প্রদান, ঠিক আছে? জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এটার জাবেদাও কি হবে জানেন? জীবন বীমা, দেখেন জীবন বীমা কার বিপরীতে করতে হয়? মানুষের জীবনের বিপরীতে করতে হয়। কার? মানুষের জীবনের বিপরীতে করতে হয়। তাহলে ব্যবসার মানুষ বলতে কাকে বোঝাচ্ছে? ব্যবসার মানুষ বলতে মালিককে বোঝাচ্ছে। তাহলে জীবন বীমাটা কার জন্য করা? মালিকের জন্য করা। বাট জীবন বীমা প্রিমিয়াম যে প্রদান করছে, কোত্থেকে প্রদান করছে এখানে কিছু বলা আছে? ব্যবসা থেকে প্রদান করা হয়েছে নাকি মালিক প্রদান করছে? কিছু বলা নাই। যেহেতু কিছুই বলা নাই, ধরে নিতে হবে কে প্রদান করছে? ব্যবসা। তাহলে আলটিমেটলি টাকা টাকার মালিকের কোত্থেকে প্রদান করেছে? ব্যবসা থেকে। তাহলে এটাকেও উত্তোলন হিসাবে গণ্য করতে হবে। তাহলে জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এটার জাবেদাও কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আয়কর প্রদান, এটার জাবেদাও কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার যদি এরকম হইতো নগদ উত্তোলন, কি হইতো? নগদ উত্তোলন করে না অনেক সময়, এই নগদ উত্তোলন করলেও জাবেদা কি হইতো? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আয়কর প্রদান, জীবন বীমা প্রিমিয়াম প্রদান আর নগদ উত্তোলন, তিনটারই জাবেদা কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, একেবারে বেসিক আলোচনা। বুঝতে পারছেন? এটা সমাধান করতে গিয়ে আমরা তিনটা গুরুত্বপূর্ণ জাবেদা শিখে ফেললাম। ক্লিয়ার? এটা ক্লিয়ার? আজকে ক্লাসে ভালো রেসপন্স দেখা যাচ্ছে। যারা এই ক্লাসটা করতেছেন সবাই অবভিয়াসলি এই অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং এর 4টা সাবজেক্টের ক্লাস করার জন্য অ্যাকাউন্টিং আওয়ার ফেসবুক পেজে অবশ্যই অবশ্যই কানেক্ট হয়ে যাবেন। আর বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, ম্যাথ, জিকে ক্লাস করার জন্য যারা অ্যাকাউন্টিং আওয়ার ক্লাস করতেছেন তারা সুহেল স্যার টেকনিক গ্রুপ পেজে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? এই দুই পেজে থাকেন, আপনার এই সাবজেক্টগুলোতে ভালো প্রস্তুতি হবে। আপনাকে তিনটা জাবেদা বুঝতে পারছেন কিনা বলেন, দ্রুত বলে ফেলেন।
এই তিনটা জাবেদা বুঝতে পারছেন কিনা? সবাই রেসপন্স করবেন, প্রচুর রেসপন্স করতে হবে আপনাদের, ঠিক আছে? সবাই লাইভটাতে কি করে দেন, লাইভটাতে একটা রিয়েক্ট দিয়ে দেন, সবাই লাইভে রিয়েক্ট দিয়ে দিয়েন, কমেন্ট করেন, রেসপন্স করেন, ভালো লাগবে ক্লাসে উপস্থিতি। তাহলে মানে হচ্ছে যে আপনারা যা আছেন কানেক্ট, এটা বুঝতে সুবিধা হয় আর কি। আর রেসপন্স করলে আমরা দ্রুত সামনের দিকে আগাইতে পারবো। কারো যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় সাথে সাথে কমেন্ট করবেন, সাথে সাথে কমেন্ট করবেন, আমরা আবার আপনার জন্য আলোচনা করবো, কোনো সমস্যা নেই। প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেন। আজকের ক্লাস আমরা কমপক্ষে 100টা শেয়ার চাই, কমপক্ষে 100টা শেয়ার চাই আজকের ক্লাসে আমরা, ঠিক আছে? ওকে, সবাই বারবার বলতেছি এই ক্লাসগুলো নিয়মিত করার জন্য প্রতিদিন অ্যাকাউন্টিং আমার ফেসবুক পেজে অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্টের উপর ক্লাস হয়, এগুলো করার জন্য ওখানে কানেক্ট হয়ে যাবেন। আচ্ছা, নিচের কোনটি হিসাব সমীকরণের সঠিক রূপ? এই জায়গায় আপনাকে আমি পুরো গ্যাঞ্জামে ফেলাই দিব। কিভাবে গ্যাঞ্জামে ফেলাবো আসেন একটু দেখি। হিসাব সমীকরণের সঠিক রূপ পড়ার আগে আপনাকে আমি পড়াবো হচ্ছে মৌলিক রূপ। কি রূপ পড়াবো বলেন তো? মৌলিক রূপ। হিসাব সমীকরণের কি রূপ? মৌলিক রূপ। মানে মূল রূপ কোনটা? হিসাব সমীকরণের মৌলিক রূপ হচ্ছে a ইকুয়ালস টু l প্লাস এর ওই অথবা ই, এটা কোনো সমস্যা না। তাহলে এটা হচ্ছে মূল রূপ, এটা হচ্ছে মূল সমীকরণ, ঠিক আছে? সম্পদ ইকুয়ালস টু দায় প্লাস মালিকানা সত্য, সম্পদ ইকুয়ালস টু দায় প্লাস মালিকানা সত্য। তাহলে এইটা হচ্ছে হিসাব সমীকরণের কি রূপ? মৌলিক রূপ। আচ্ছা, এখান থেকে আমরা তো এইভাবে লিখতে পারি a ইকুয়ালস টু, সরি আমরা এইভাবে লিখতে পারি, আমরা এভাবে লিখতে পারি না যে আবার সেম কাজ করলাম, সরি। আমরা লিখতে পারি a মাইনাস এর ইকুয়ালস টু ওই, এটাও লিখতে পারি। আমরা লিখতে পারি a মাইনাস এর ওই, আমরা লিখতে পারি a মাইনাস এর ওই, a মাইনাস এর ওই ইকুয়ালস টু l, ঠিক আছে? আমরা এই দুই ভাবে লিখতে পারি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করতে হবে, পার্থক্য কোন জায়গায়? পার্থক্যটা দেখো, এখানে বলা হচ্ছে এইটা হচ্ছে মৌলিক রূপ, আর নিচের এই দুইটা হচ্ছে এটা থেকে আমি বানাইছি। তাহলে এই দুইটাও কিন্তু, এটা যেমন মৌলিক রূপ, এই দুইটাকে কিন্তু মৌলিক রূপ বলা যাবে না। এগুলা কি রূপ? এগুলো হচ্ছে সঠিক রূপ। এগুলা কি রূপ? এগুলো হচ্ছে সঠিক রূপ বলা যাবে, কারণ এটা থেকে আমি এই দুইটা বানাইছি। তাহলে মৌলিক রূপ পরীক্ষা আসলে উত্তর হবে শুধু a cos l প্লাস এর ওই। আর যদি সঠিক রূপ পরীক্ষা আসে তাহলে এটাও সঠিক রূপ, এটাও সঠিক রূপ, এটাও সঠিক রূপ। তাহলে উত্তর তিনটাই। কথা কি বুঝতে পারছি কিনা? আবার এরকম হইতে পারে, এরকম হইতে পারে a ইকুয়ালস টু l বা a ইকুয়ালস টু ওই, এইটাও একটা সঠিক রূপ। কারণ যদি তোমার যদি দায় না থাকে, তাহলে দায় যদি জিরো হয়, এই দায়ের পরিমাণ যদি জিরো হয়, তাহলে আমরা বলতে পারি a ইকুয়ালস টু ওই। তাহলে এটাও একটা সঠিক রূপ, এটাও একটা কি সঠিক রূপ, ঠিক আছে? তো এই সবগুলোই সঠিক রূপ, কিন্তু মৌলিক রূপ হচ্ছে এটা। তাহলে হিসাব সমীকরণের মৌলিক উপাদান কয়টা? মৌলিক উপাদান হচ্ছে তিনটা। খেয়াল করো মৌলিক উপাদান কয়টা। আমি আসলে আপনাদেরকে তুমি করে বলে ফেলি, এটার জন্য সরি। এখানে অনেকে হয়তো আমার সিনিয়রও থাকতে পারেন, সো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওই আসলে স্টুডেন্ট পড়াইতে পড়াইতে জুনিয়র স্টুডেন্ট পড়াইছি, তো ওই জন্য আসলে তুমি চলে আসে। যাই হোক, তাহলে দেখেন সম্পদ দায় মালিকানা সত্য। তাহলে হিসাব সমীকরণের মৌলিক উপাদান কয়টি? তিনটি। সম্পদ দায় আর মালিকানা সত্য। এই দেখেন তো, এই সম্পদ দায় মালিকানা সত্য, এটা আবার আমরা কোথায় পাইছি বলেন তো? আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্রের মধ্যে পাইছি কিনা? এই জন্য হিসাব সমীকরণকে উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী সমীকরণ বলা হয়, উদ্বৃত্ত পত্র সমীকরণ বলা হয়, কারণ এটা উদ্বৃত্ত পত্রের যে উপাদান, এটার উপাদান তিনটাই কি সমান সমান। তাইলে এখানে সঠিক রূপ কোনটা হবে বলেন? a ইকুয়ালস টু l প্লাস এর ওই হওয়ার কথা, তাহলে এটা বাদ। a ইকুয়ালস টু l প্লাস এর ওই, তাহলে এটা সঠিক। এখানে l আর ওইটা যদি, ইটা যদি ওই পাশে যায় তাহলে মাইনাস হওয়ার কথা, তাই এটা কাটা। এখানে ওই পাশে গিয়ে প্লাস হচ্ছে, এটাও কাটা। দেখেন এর বাইরে নাই, তাহলে খ নাম্বারটাই সঠিক উত্তর। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করে রাখি, যে হিসাব সমীকরণ হচ্ছে এমন একটা বিষয় হিসাব বিজ্ঞানের, যে বলা হচ্ছে যে প্রতিটি লেনদেন মানে কোন একটা ঘটনা যদি লেনদেন হইতে হয়, সে অবশ্যই কাকে প্রভাবিত করবে? হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। তাহলে সবসময় আপনারা খেয়াল রাখবেন যে প্রতিটি লেনদেন সবসময় কাকে প্রভাবিত করে? প্রতিটি লেনদেন সবসময় হিসাব সমীকরণকে প্রভাবিত করে। প্রতিটি লেনদেন সবসময় কাকে প্রভাবিত করে? হিসাব সমীকরণকে প্রভাবিত করে। এগুলো একবারে বেসিক লেভেলের কোশ্চেন, কিন্তু এসএসসি স্কুল লেভেলে যারা পরীক্ষা দিবেন তারা কিন্তু এই টাইপের প্রশ্নগুলো বেশি পাবেন। অ্যাকাউন্টিং এর যারা স্কুল লেভেলে পরীক্ষা দিবেন তারা কিন্তু এই টাইপের প্রশ্নগুলাই বেশি পাবেন।
সবাইকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করে দেন। আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে এই ক্লাসগুলো আমরা কন্টিনিউ করবো কিনা। আপনার বাংলা ইংলিশ ম্যাথ দিকে পড়েন, কিন্তু এই সাবজেক্টিভ যেহেতু 100 মার্ক, এখানে দুর্বলতা থাকা মানে এখানে চাকরি হওয়ার আপনার কোনো সুযোগ নাই। এমসিকিউতে যে বেশি ভালো করবে তারই চাকরি হবে। সবাই প্রত্যেকে শেয়ার করেন, আমাদের ক্লাস কমপক্ষে 100টা শেয়ার হইতে হবে। আর যারা পিডিএফটা চাইবেন সাজেশন প্লাস আজকের ক্লাস, তারা তো অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে, নয়তো আমরা পিডিএফটা আপনাদেরকে শেয়ার করবো না। পিডিএফ শেয়ার করেন, আপনার অ্যাকাউন্টিং ও ফেসবুক পেজে নক করবেন, আমি আপনাদেরকে অবশ্যই পিডিএফটা শেয়ার করে দিব, আজকের ক্লাসটাও দিয়ে দিব। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে প্রায় 500 স্টুডেন্ট যুক্ত আছে। ওখানে আমরা প্রতিদিন ক্লাস, তারপর হচ্ছে লেকচার শিট, তারপরে নোট, এগুলো আমরা শেয়ার করি। কেউ যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হইতে চান তাহলে 01757398303 এই নাম্বারে আমাকে ইনবক্স করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব, ঠিক আছে? 01757398303। তাহলে এইটা গেল একটা বিষয়। এখন আপনাকে আমি আরেকটা জিনিস এখানে একটু শিখিয়ে দিই। কি শিখিয়ে দিই খেয়াল করেন, যে জিনিসটা আমাদের অনেকেরই আসলে আমরা কি করি, ভুল করি প্রায় সময়। এই জিনিসটা একটু খেয়াল করেন। হিসাব বিজ্ঞানের এই 3টা বিষয় একটু ভালো করে খেয়াল রাখবেন। হিসাব বিজ্ঞানের এই 3টা বিষয়, হিসাব বিজ্ঞানের মূল উপাদান, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি, ঠিক আছে? হিসাব বিজ্ঞানের মূল উপাদান হচ্ছে মনে রাখতে হবে, মূল উপাদান হচ্ছে লেনদেন। কারণ লেনদেন না হইলে হিসাব বিজ্ঞান তার ঠিক প্রথম কাজটাই শুরু করে কিসের মাধ্যমে? লেনদেন শনাক্তকরণের মাধ্যমে। অনেকগুলো ঘটনা দেওয়া থাকে, সেই ঘটনাগুলো থেকে আমি কিছু বৈশিষ্ট্য দেখি যে একটা ঘটনা যদি লেনদেন হইতে হয় তার কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হয়। যেমন কমপক্ষে 2টা পক্ষ থাকতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকার অঙ্ক থাকতে হবে। এই বৈশিষ্ট্যগুলো মিলে গেলে তখন এই ঘটনাকে আমরা লেনদেন বলি। এই লেনদেন থেকে হিসাব বিজ্ঞান তার কাজ শুরু করে। প্রথমে লেনদেন শনাক্ত করে, তারপরে জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, আর্থিক অবস্থা বিনিয়োগ, এভাবে করে তার যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করে। তাহলে হিসাব বিজ্ঞানের মূল উপাদান মানে আপনি বলতে পারেন কাঁচামাল। কি বলতে পারেন? কাঁচামাল। আপনি এটাকে বলতে পারেন ইনপুট। কি বলতে পারেন? ইনপুট। হিসাব বিজ্ঞানের ইনপুট, কাঁচামাল বা মূল উপাদান, যেটা ছাড়া হিসাব বিজ্ঞান একবারে অচল, সেটা হচ্ছে লেনদেন। লেনদেন মানে আর্থিক লেনদেন। কি লেনদেন? আর্থিক লেনদেন। এটা হচ্ছে মূল উপাদান। আর এই যে মূল উপাদান লেনদেন, আমরা যে ঘটনা থেকে কি বের করলাম, ঘটনা থেকে খুঁজে লেনদেন বের করলাম, এটা কিসের উপর ভিত্তি করে বের করলাম? ওই যে বললাম 2টা পক্ষ থাকবে, তারপর হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে, তারপর হচ্ছে কি থাকতে হবে? একটা নির্দিষ্ট টাকার অঙ্ক থাকতে হবে। এই বৈশিষ্ট্যগুলা কার? দুতরফা দাখিলা পদ্ধতির। তার মানে লেনদেন আমি ফাইন্ড আউট করলাম কার উপর ভিত্তি করে? দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে। আর একটা লেনদেনের কমপক্ষে 2টা পক্ষ থাকবে। এইটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল ফাউন্ডেশন, দ্বৈত সত্তা। এই জন্য হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি। বুঝতে পারছেন কিনা? একটা হচ্ছে উপাদান, একটা হচ্ছে ভিত্তি। উপাদান বের করতেছে কার উপর ভিত্তি করে? দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে। তাহলে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি বা ফাউন্ডেশনটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। কথা কি বুঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার? এই 2টা বিষয় কিন্তু আপনাদের পরীক্ষায় প্রায় সময় আসে, এটা একটু খেয়াল রাখতে হবে সবাইকে। খেয়াল রাখতে হবে। আপনাকে এই পর্যন্ত বুঝতে পারেন স্যার, যাদের সাবজেক্ট ফাইন্যান্স তারা কি বিজনেস স্টাডিজের সব ক্লাস করবে? হ্যাঁ, স্কুল পর্যায়ে পরীক্ষা দিলে আমি যতটুকু এখন পর্যন্ত বুঝি, স্কুল পর্যায়ে যদি আপনি পরীক্ষা দেন, ব্যবসা শিক্ষা বিভাগের যে 3টা সাবজেক্ট আছে, অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, ব্যবসা উদ্যোগ আর কি, এই 3টা সাবজেক্ট থেকে 100 মার্কের প্রশ্ন হবে। আর কলেজ লেভেলে যখন আপনি পরীক্ষা দিবেন, তখন আপনার যে সাবজেক্ট আপনি অনার্স করছেন ওখান থেকে 100 মার্কের পরীক্ষা হবে। আমরা পুরো পরীক্ষা পদ্ধতির উপর আপনি কোন সাবজেক্টের জন্য কোন কোন বই পড়বেন, এগুলোর জন্য বিস্তারিত একটা ক্লাস আমরা অ্যাকাউন্টিং আর ফেসবুক পেজে নিচ্ছি, ঠিক আছে? সুতরাং আপনারা একটু অ্যাকাউন্টিং আর ফেসবুক পেজে যান, ওই ক্লাসটা করলে কোন সাবজেক্টের জন্য আপনি কোন কোন বইগুলো এখন ফলো করবেন, কোন কোন অংশগুলো আপনি বেশি করে পড়বেন, কিভাবে পড়বেন, কত নম্বরে পরীক্ষা হবে, বিস্তারিত আলোচনা আমরা এই ক্লাসটাতে করছি। আধা ঘন্টার একটা ক্লাস, আপনার সকল প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। অ্যাকাউন্টিং আর যুক্ত হয়ে ক্লাসটা অবশ্যই করে নেন। এই পর্যন্ত আশা করছি কারো কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, আমরা একটু দ্রুত যাই, আমাদের অনেকগুলো প্রশ্নের সমাধান করতে হবে। খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা কি প্রস্তুত করা হয়? খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা কি প্রস্তুত করা হয়, আমি আপনাদের কাছ থেকে প্রশ্নের উত্তর জানতে চাই। দেখি একটু সবাই রেসপন্স করেন দাও। খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা, উদ্বৃত্ত মানে কি? জেড। খতিয়ানের জেড দ্বারা কি প্রস্তুত করা হয়? জাবেদা, নগদান বই, রেওয়ামিল অথবা চূড়ান্ত হিসাব, কোনটা প্রস্তুত করি আমরা? দ্রুত বলেন দেখি তো, সবাই একটু রেসপন্স করেন তো, এটা সঠিক উত্তর কি হবে? আমরা অ্যাকাউন্টিং এর জন্য আলাদা করে ক্লাস নিচ্ছি, ফিনান্সের জন্য আলাদা করে ক্লাস নিচ্ছি, মার্কেটিং এর জন্য আলাদা করে ক্লাস নিচ্ছি। এই সবগুলো ক্লাস আপনি আমাদের অ্যাকাউন্টিং আওয়ার ফেসবুক পেজে করতে পারবেন, ঠিক আছে?
শেয়ার ডান। ওকে, একটু রেসপন্স করুন যারা অ্যাকাউন্টিং এর পেজে দেখতেছেন। এখানে হাসি সুলতানা বলছেন স্যার তুমি করে বলেন। ওকে, হাবিবুর রহমান ভাই বলছেন শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ হাবিব ভাই। সজল ক্লিয়ার, 3টি মৌলিক উপাদান, ফাইন। একটু বলেন দ্রুত, একটু আপনাদের কাছ থেকে জানতে চাই এটা সঠিক উত্তর কি হবে। উপস্থিতি কমা যাবে না, উপস্থিতি কমা যাবে না। যদি আসলে এই শিক্ষক নিবন্ধন এমন চমৎকার এক সুযোগ আপনাদের করে দিছে ভাই, সত্যি সত্যি যদি এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয় তাহলে তো একবার কপাল খুলে গেছে অনেকের। যারা এই বিষয়ভিত্তিক সাবজেক্টে যারা ভালো প্রস্তুতি রাখবে তাদের ইনশাল্লাহ চাকরি আর মিস হওয়ার কোনো সুযোগ নাই, তাদের চাকরি মিস হবে না। আচ্ছা, রাসেল চৌধুরী বলছেন গ হবে, ফয়সাল মাহমুদ বলছেন গ হবে, সজল বলছেন গ হবে, নাবিলা, মারুফ, মোহাম্মদ শামীম, শিল্পা, রিপা বলছেন রেওয়ামিল হবে। আপনারা কিন্তু সবাই শেয়ার করে নেয়, এই জন্য কিন্তু আপনাদের জন্য আসলে অনেক পরিশ্রম করতে ইচ্ছা হয় না। আমাদের পেজ এখন পর্যন্ত অ্যাকাউন্টিং আর ফেসবুক পেজে শেয়ার হয়েছে 17টা, আর সুয়েল সেট টেকনিক গুরু পেজ থেকে শেয়ার হয়েছে 8টা। তাহলে আপনাদের জন্য শুধু শুধু এই সাবজেক্টিভ ক্লাস কি অন্য কোনো পেজ আপনাদের জন্য নেয় না, কিন্তু এই টেকনিক গুরু পেজে হচ্ছে, অ্যাকাউন্টিং এর পেজে হচ্ছে। তাহলে আপনাদের অবশ্যই প্রত্যেকের দায়িত্ব হচ্ছে লাইভটাকে শেয়ার করে দেওয়া। আর গুরুত্বপূর্ণ আজকের এই পিডিএফটা পেতে হলে তো অবশ্যই শেয়ার করতে হবে। রিপা খাতুন বলছেন হচ্ছে রেওয়ামিল, রাইট। তাহলে এখানে একটু খেয়াল করেন তো, আমি আরো কিছু সম্পূরক কথা আপনাদেরকে বলবো। খতিয়ানের উদ্বৃত্ত মানে খতিয়ানের জের, ঠিক আছে। খতিয়ানের জের দ্বারা আমরা কি প্রস্তুত করি, আমরা হিসাব চক্রটা যদি একটু খেয়াল করি, আমরা যদি হিসাব চক্র খেয়াল করি 1 নাম্বার ধাপে আমরা কি করি, লেনদেন শনাক্ত করি, ঠিক আছে। লেনদেন শনাক্ত করি ও বিশ্লেষণ করি। লেনদেন শনাক্ত বিশ্লেষণ করার পরে আমরা কোথায় লিখি, জাবেদায় লিখি। জাবেদা লেখার পর 3 নাম্বার ধাপে আমরা কি করি, খতিয়ান ভুক্ত করি। কি করি, খতিয়ান ভুক্ত করি। 4 নাম্বার জাবেদা এসে আমরা 4 নাম্বার ধাপে এসে আমরা কি করি, রেওয়ামিল প্রস্তুত করি। তাহলে কেউ যদি হিসাব চক্রটাও বুঝে তার পক্ষে এটা সঠিক উত্তর করা সম্ভব যে হিসাব চক্রের চতুর্থ ধাপ, এখানে তো এমসিকিউতে আসতে পারে। হিসাব চক্রের চতুর্থ ধাপ হচ্ছে কি, রেওয়ামিল। প্রথম ধাপ কি, লেনদেন শনাক্তকরণ বিশ্লেষণ। দ্বিতীয় ধাপ কি, জাবেদাভুক্তকরণ। তৃতীয় ধাপ কি, খতিয়ান। এই 4টা ধাপ থেকে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। তাহলে খেয়াল করেন তো, আমরা জাবেদা থেকে কি প্রস্তুত করি, খতিয়ান। খতিয়ান থেকে কি প্রস্তুত করি, রেওয়ামিল। তাহলে খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে, খতিয়ানের জের নিয়ে আমরা কি প্রস্তুত করি, রেওয়ামিল প্রস্তুত করি। এখন এই রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য কি, রেওয়ামিল প্রস্তুতির উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। প্রশ্ন আসে কিন্তু, গাণিতিক শুদ্ধতা যাচাই, শুদ্ধতা যাচাই। তাহলে এটা হচ্ছে রেওয়ামিল প্রস্তুতের 1 নাম্বার উদ্দেশ্য। 2 নাম্বার উদ্দেশ্য কি, এইগুলা কিন্তু অবশ্যই পরীক্ষা আসবে, ঠিক আছে। 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতে প্রস্তুতে সহায়তা করা, সহায়তা করা, ঠিক আছে। আর্থিক বিবরণীর কার্যপত্র বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে রেওয়ামিল, তাহলে হচ্ছে রেওয়ামিল। আর চূড়ান্ত হিসাব মানে বুঝো তো, চূড়ান্ত হিসাব মানে হচ্ছে উদ্বৃত্ত পত্র। চূড়ান্ত হিসাব মানে কি, উদ্বৃত্ত পত্র। উদ্বৃত্ত পত্র যেটাকে আমরা ব্যালেন্স শিট বলি, যার মাধ্যমে আমরা কি করি, আর্থিক অবস্থা নির্ণয় করি, ঠিক আছে। যার মাধ্যমে আমরা আর্থিক অবস্থা নির্ণয় করি। আর জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই, এটা খুবই গুরুত্বপূর্ণ। জাবেদাকে হিসাবের কি বই বলা হয়, প্রাথমিক বই বলা হয়। কোনো একটা লেনদেন প্রাথমিকভাবে কোথায় লিপিবদ্ধ হয়, জাবেদা লিপিবদ্ধ হয়। কোন একটা লেনদেন প্রাথমিকভাবে কোথায় লিপিবদ্ধ হয়, জাবেদা লিপিবদ্ধ হয়। আর স্থায়ীভাবে লিপিবদ্ধ হয় কোথায়, খতিয়ানে। এই জন্য খতিয়ানকে বলা হয় লেনদেনের স্থায়ী বই বা স্থায়ী সংরক্ষণাগার বা হিসাবের পাকা বই, ঠিক আছে। তাহলে অনেকগুলো তথ্য কিন্তু আমি দিলাম। আর এই নগদান বইকে বলা হয় জাবেদা প্লাস খতিয়ান। নগদান বইকে কি বলা হয়, জাবেদা প্লাস খতিয়ান উভয়। তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি জাবেদা ও খতিয়ান উভয়, তাহলে উত্তর হবে নগদান বই। আর নিচের কোনটি মানে আর্থিক অবস্থা বিবরণী নির্ণয় করা হয়, মানে আর্থিক অবস্থা নির্ণয় করা কোনটির মাধ্যমে, চূড়ান্ত হিসাব, উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে। রেওয়ামিলের উদ্দেশ্য কি, গাণিতিক শুদ্ধতা যাচাই বা আর্থিক বিবরণী প্রস্তুতের সহায়তা করা। জাবেদার কাজ কি, লেনদেনগুলোকে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা। খতিয়ানের কাজ কি, স্থায়ীভাবে লিপিবদ্ধ করা। কতগুলো প্রশ্ন শিখলাম, এই হচ্ছে অ্যানালাইসিস। এভাবে যদি আপনি অপশন অ্যানালাইসিস করে পড়েন ইনশাল্লাহ আপনি দেখবেন যে প্রশ্ন পড়বেন 10টা, কাজ হয়ে যাবে 100টার। প্রশ্ন পড়বেন 10টা, কাজ হয়ে যাবে 100টার। ওকে, আমরা এরপরেই ম্যানেজমেন্ট প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, ঠিক আছে। 10টা প্রশ্ন পরেই আমরা ম্যানেজমেন্ট প্র্যাকটিস করবো। অলরেডি 30টা শেয়ার হয়েছে, আজকে 100 শেয়ারে কিন্তু আমাদের যাইতে হবে। সবাই শেয়ার করে দেন। হ্যাঁ, এই ক্লাসগুলো যদি পাইতে চান সবাইকে শেয়ার করতে হবে, কারণ হচ্ছে এই ক্লাসগুলো তো আমরা সবার কাছে পৌঁছাইতে হবে, তাই নাকি। আচ্ছা, ওকে, সবাই শেয়ার করে দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে।
এটা তো সহজ, এটা অপশন দেখা লাগবে না। চেক মারফত পণ্য ক্রয় হিসাবে কোনটি ডেবিট হবে? তাহলে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছেন, চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছেন, আলটিমেটলি কি ক্রয় করছেন? পণ্য। আমরা পণ্য ক্রয় করলে ক্রয় হিসাবটাকে ডেবিট করি, আমরা পণ্য ক্রয় করলে ক্রয় হিসাবকে ডেবিট করি। আর যেহেতু চেকের মাধ্যমে কিনছি তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। কি হিসাব ক্রেডিট? ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে জানছে কোনটি ডেবিট, তাহলে ডেবিট হবে কি? ক্রয় হিসাব। ডেবিট হবে কি? ডেবিট হবে ক্রয় হিসাব। তাহলে এটা আমরা সবাই পেরে যাব, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তাহলে উত্তর হবে কি? ক্রয় হিসাব। উত্তর কি হবে? ক্রয় হিসাব। অবচয় কোন জাতীয় ব্যয়? অবচয় কোন জাতীয় ব্যয় বলেন? অবচয় হচ্ছে, আমরা গতকালকের ক্লাস আপনাকে বলছিলাম অবচয় কাকে বলে যদি পরীক্ষা প্রশ্ন আসে, যে কোন স্থায়ী সম্পদ মানে দীর্ঘদিন ধরে সময়ের সাথে সাথে ব্যবহারের ফলে তার আর্থিক মূল্য হ্রাস পায়, এই হ্রাস পাওয়া মূল্যটাকে অবচয় বলা হয়। বা অবচয়ের একটা ডেফিনেশন দিছিলাম, সেটা হচ্ছে অবচয়ের ডেফিনেশন হচ্ছে এইরকম যে ব্যয় অথবা ক্রয় মূল্য, ব্যয় অথবা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া বলা হয়। কি বলা হয়? অবচয় লাস্ট 2টা ক্লাস হয়েছে, শুধু এই অবচয় চ্যাপ্টারের উপরে আমরা গত 2 দিনে 2টা ক্লাস নিয়েছি। যারা অ্যাকাউন্টিং আর ফেসবুক পেজে আছেন তারা কিন্তু নিশ্চয়ই এই 2টা ক্লাস করছেন বলে আমার মনে হয়, আর যারা নাই তারা তো ক্লাস করতে পারেন নাই। সুতরাং সবাই অ্যাকাউন্টিং আর ফেসবুক পেজে ক্লাসে থাকেন, প্রত্যেকে কিন্তু এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করেন, তাহলে দেখবেন যে অ্যাকাউন্টিং এর প্রস্তুতি আপনার একবার আকাশ লেভেলে যায় ঠেকবে। আমি বারবার বলি অ্যাকাউন্টিংটা শুধু এই শিক্ষক নিবন্ধনের জন্য শিখেন না, এরকম অনেক চাকরি আছে বাংলাদেশে, সরকার মানে সরকারি চাকরি, যেখানে অ্যাকাউন্টিং ফিনান্স থেকে প্রশ্ন আসে 50%। 100টা প্রশ্ন আসছে তার মধ্যে 40 বা 50টা প্রশ্ন চলে আসে অ্যাকাউন্টিং থেকে, ফিনান্স থেকে। এই জন্য এটাকে ভালোবেসে শিখেন, কোনো না কোনো চাকরি পরীক্ষা আপনি 100% উপকৃত হবেন। ঠিক আছে, ওকে। তাইলে এটা হচ্ছে ব্যয় বা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। তারপরে অবচয় কোন ধরনের লেনদেন পরীক্ষা যদি প্রশ্ন আসে, অবচয় কোন ধরনের লেনদেন? প্রথম হচ্ছে অবচয় একটা অদৃশ্যমান লেনদেন। কি লেনদেন? অদৃশ্যমান, অবচয় দেখা যায় না। 2 নম্বর অবচয় হচ্ছে একটা অভ্যন্তরীণ লেনদেন, এটা অনেক বেশি আসে। অবচয় একটি অভ্যন্তরীণ লেনদেন, অবচয় শুধু প্রতিষ্ঠানের ভিতরে প্রভাবিত করে, প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। অবচয় হচ্ছে একটা অনগদ লেনদেন, এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আমরা অবচয় ক্লাসে বলছি। তাহলে অবচয় একটা অদৃশ্যমান লেনদেন, অভ্যন্তরীণ লেনদেন, অনগদ লেনদেন। মানে অনগদ লেনদেন নাকি? যে লেনদেনের ফলে, অর্থাৎ যে সকল লেনদেনের ফলে বর্তমানে আমার কাছ থেকে কোনো টাকা যায় না আর ভবিষ্যতে যাবে না। ধারে বা বাকিতে লেনদেনে কি এখন দেয় না, কিন্তু ভবিষ্যতে দিতে হবে বা পাবো। কিন্তু অনগদ লেনদেন হচ্ছে এমন কাইন্ডস অফ ট্রানজাকশন যেখানে আমার এখনো টাকা যায় না আর ভবিষ্যতে আমার থেকে কোনো টাকা যাবে না। অবচয়ের পাশাপাশি কুরিন বা নগদ বার্তাকেও আমরা অনগদ লেনদেন বলতে পারি। তাহলে এইটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে অবচয় রেগুলার বেসিসে হয়, এটা আমরা বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে দেখাই। কোথায় দেখায় বলেন তো? পরিচালন ব্যয়ের মধ্যে দেখায়। প্রতিদিন অবচয় হচ্ছে, প্রতি মাসে অবচয় হচ্ছে, প্রতি বছর অবচয় হচ্ছে। তাহলে রেগুলার যেটা হয় সেটাকে আমরা কি বলি? ওই ব্যয়কে আমরা বলি মুনাফা জাতীয় লেনদেন। আর বিশদায় বিবরণীতে আমরা যে সকল আয় ব্যয় দেখাই, সব ধরনের আয় ব্যয়কে মুনাফা জাতীয় আয় ব্যয় বলা হয়। আর যে ধরনের লেনদেন গুলাকে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দেখাই সেগুলোকে মূলধন জাতীয় ব্যয় বলা হয়। যেমন মূলধন জাতীয় ব্যয় সবসময় মনে রাখবেন, যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলেই, যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে সেটাকে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে ফেলাই দিবেন। এবং ওর স্থায়ী সম্পত্তি ক্রয়ের সাথে রিলেটেড যে কোনো খরচ, যেমন ধরুন আসবাবপত্র ক্রয় করছেন, এই আসবাবপত্রের সাথে 10,000 টাকা পরিবহন খরচ, তাহলে ওই 10,000 টাকাও মূলধন জাতীয় ব্যয়। কারণ মনে রাখবেন কোন স্থায়ী সম্পদ ক্রয় করার পরে সেটাকে ব্যবহার করার উপযোগী করার পর্যন্ত যত ধরনের ব্যয় হবে সকল ব্যয় মূলধন জাতীয় ব্যয়। তাহলে স্থায়ী সম্পদ ক্রয় প্লাস স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত খরচ সকল ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় বলা হয়। যেমন ধরুন হচ্ছে ভূমি ক্রয় সংক্রান্ত আইনি খরচ, মানে ভূমি কিনছেন এর জন্য আইনি খরচ হয়েছে, ওই আইনি খরচটা 1,000 টাকা হইলে ওইটাকে মূলধন জাতীয় ব্যয় ধরতে হবে। আর যেগুলো রেগুলার হয়, নিয়মিত হয়, 1 বছরে কম সময় সুবিধা পায়, এটাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলি। আর সহজ কথা, বিশদায় বিবরণীতে যা দেখাবো ওইটাই আমাদের মুনাফা জাতীয় ব্যয়, আর আমরা আর্থিক অবস্থায় বিবরণীতে উদ্বৃত্ত পত্রে যা দেখাবো সেটাই মূলধন জাতীয় ব্যয়। এর চেয়ে সহজ কোনো আর ডেফিনেশন হইতে পারে না, সোজা কথা। ঠিক আছে। আর অদৃশ্য অস্পর্শনীয় সম্পদ, ঠিক আছে, এটাকে কি বলতেছি আমরা? অস্পর্শনীয় সম্পদ। এই অস্পর্শনীয় সম্পদ থেকে একটা প্রশ্ন কমন পাবেন, কোনগুলো অস্পর্শনীয় সম্পদ, যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এরকম কি আছে বলেন তো? সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, লেখসত্ব, গ্রন্থসত্ব, ফ্র্যাঞ্চাইজি, ঠিক আছে, ইজারা সম্পদকে আমরা বলি। তাহলে সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, লেখসত্ব, গ্রন্থসত্ব, ফ্র্যাঞ্চাইজি, ইজারা সম্পদ, এগুলাকে অস্পর্শনীয় সম্পদ বলা হয়। সব থেকে হট উদাহরণ হচ্ছে সুনাম। সুনাম একটি অস্পর্শনীয় সম্পদ, এইটাই সব থেকে বেশি আসে। ঠিক আছে, এটা সব থেকে বেশি আসে। এই প্রশ্ন ক্লিয়ার? 6 নাম্বার প্রশ্নের এই আলোচনা ক্লিয়ার কিনা বলেন, দ্রুত বলে ফেলেন। 6 নাম্বার প্রশ্নের আলোচনা ক্লিয়ার? 6 নাম্বার প্রশ্নের আলোচনা ক্লিয়ার?
একটু দ্রুত রেসপন্স করবেন প্লিজ। এই যে আপনারা একটু শেয়ার টেয়ার করেন, দেখেন উপস্থিতি কিন্তু বাইরে যায়, শেয়ার করলে উপস্থিতি বাইরে যায়। যারা সুয়েল স্যার টেকনিক গ্রুপে যে ক্লাস করতেছেন সবাইকে অনুরোধ করব আমাদের অ্যাকাউন্টিং আর ফেসবুক পেজে অ্যাড হয়ে যান। যারা অ্যাকাউন্টিং আর ফেসবুক পেজ থেকে ক্লাস করছেন তারা সুয়েল স্যার টেকনিক গ্রুপে পেজে অ্যাড হয়ে যান। দুই জায়গায় মিলে ক্লাস করেন, এখানে সাবজেক্টিভ ক্লাসগুলো পাবেন, ওখানে বাংলা ইংরেজি কে ম্যাথ ক্লাসগুলো পাবেন। দ্রুত সবাই রেসপন্স করেন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, রেসপন্স করতে হবে। ক্লাস জমাইতে হইলে রেসপন্স করতে হবে। আপনারা যদি উত্তর না করেন তাহলে ক্লাস জমবে না। অ্যাকাউন্টিংটা আমি অ্যানালাইসিস করে দিচ্ছি, ম্যানেজমেন্ট শুধু আপনাদের থেকে জানতে চাইবো, ঠিক আছে? দ্রুত বলেন ঘটনা কি? রাসেল চৌধুরী বলছেন ক্লিয়ার, বাকিরা কোথায়? বাকিদের কি ক্লিয়ার হয় নাই? কোনো অসুবিধা থাকলে বলতে হবে যে এটা বুঝিনি, আবার বলেন। তাহলে আবার বলবো, আবার আলোচনা করবো, কোনো সমস্যা আছে? নাই তো। তাহিয়া আহমেদ বলছেন ক্লিয়ার, ওকে। রাসেল বলছেন ক্লিয়ার। আমি আপনাদের নামগুলো একটু শুনতে চাই। আর অ্যাকাউন্টিং আর ফেসবুক পেজে কিন্তু শুধু ক্লাস হয় তা না, প্রতিদিন কিন্তু পরীক্ষা হয়, প্রতিদিন পরীক্ষা হয়। আমরা ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং এর উপর কম হচ্ছে, মার্কেটিং এর রেসপন্স থাকলে আমি মার্কেটিং এর পরীক্ষাও নিব, ক্লাসও দিব। কিন্তু অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের উপর একবার ফরজ হিসাবিল্লাহ প্রত্যেক দিন 2টা করে পরীক্ষা হচ্ছে। সুতরাং ওগুলা তো আপনি দিতে হইলে, পড়তে হইলে আমাদের অ্যাকাউন্টিং আর ফেসবুক পেজে অ্যাড হইতে হবে, ঠিক আছে? ওকে, বুঝতে পারছেন? সবাই একটু রেসপন্স করবেন। ক্লাসে রেসপন্স করলেও ভালো লাগে যে আমি যা বুঝাইতেছি আপনারা এগুলা ক্যাপচার করতে পারতেছেন কিনা। আমার সফলতা ওই জায়গায় যদি আপনি বুঝতে পারেন। শুধু তো বক বক করলাম, আপনি ঘটনা কিছুই হইলো না যে আপনি বুঝলেন না, তাহলে এই ক্লাসের কোনো অর্থ নাই। বিকৃত পণ্যের ব্যয় কোনটি? একবারে সোজা হিসাব। বিকৃত পণ্যের ব্যয়ের সূত্র কোনটি? ঠিক আছে, বিকৃত পণ্যের ব্যয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় প্লাস কিছু প্রত্যক্ষ খরচ থাকতে পারে। হ্যাঁ, কিছু প্রত্যক্ষ খরচও থাকতে পারে। তাহলে সূত্রটা লিখে নেন, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ, ঠিক আছে, মাইনাস সমাপনী মজুদ। প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ। এটা বিকৃত পণ্য নির্ণয়ের একটা সূত্র, একটা শর্টকাট আছে যে বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলেও বিকৃত পণ্যের ব্যয় পাওয়া যায়। বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলেও কি পাওয়া যায়? বিকৃত পণ্যের ব্যয় পাওয়া যায়। বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলেও বিকৃত পণ্যের ব্যয় পাওয়া যায়। 8 নাম্বার প্রশ্ন আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। 8 নাম্বার প্রশ্ন আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, একটু দেখতে চাই আপনারা এটার সঠিক উত্তর করেন। এটার সঠিক উত্তর আপনারা করবেন। 8 নাম্বার প্রশ্ন দেখি কে সবার আগে উত্তর করতে পারেন, কে সবার আগে উত্তর করতে পারেন। 10 শেয়ার ডান এভরিডে। হ্যাঁ সজল, আপনি সবসময় আমাদের অ্যাকাউন্টিং আওয়ার এবং সোশ্যাল সায়েন্স টেকনিক গ্রুপ পেজের জন্য অনেক বেশি পরিশ্রম করেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমি শুধু রেসপন্সের অপেক্ষা করি। আমি যদি দেখি যে এই সাবজেক্ট গুলোর জন্য ক্লাস করার জন্য আপনারা আসলে ইন্টারেস্টেড, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের জন্য ক্লাস নেওয়ার জন্য। প্রতি সপ্তাহে আমি 2টা-3টা করে ক্লাস নেব, প্রতি সপ্তাহে 2টা-3টা করে। মাহির বাবু বলছেন বি হবে। লুকা পেসিউলি, দুতলা দেখলে পেসিউলি। তারপরে তাবাসুম বলছেন খ হবে। আরশাদুল ইসলাম খোকন বলছেন খ হবে। হ্যাঁ, একটু দ্রুত সবার কাছ থেকে এই রেসপন্সটা চাই। এইটা না পারা মানে আপনার জীবন শেষ। এটা শোনার পরে হিসাব বিজ্ঞানের যে জনক সে কিন্তু সুসাইড করতে পারে। স্যার ডিসিউ এডমিশন কোনো ব্যাচ রানিং আছে? মারুফ আহমেদ আপেল, আপনাদের ডিসিউ জন্য কোনো ব্যাচের প্রয়োজন নাই। প্রতিদিন আমরা যে ক্লাসগুলো নিই, আপনি চোখ বন্ধ করে এই ক্লাসগুলো করেন তাইলেই হবে। এইচএসসি যে ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো হচ্ছে না, এই ক্লাসগুলো করলে আপনি ভালো করবেন। আর আপনি তো রেগুলার ক্লাস এমনিতেই করেন, অ্যাকাউন্টিং নিয়ে আপনার টেনশন করতে হবে না। অলরেডি 4টা সাবজেক্টের উপরে আমরা এই মানে ওয়ান শট এমসিকিউ ক্লাসে সেগুলো করেন। এই ক্লাসগুলো করেন না, এগুলো তো আপনার ওয়ান শট ক্লাসের মতোই। এগুলা ওই যে ডিউ ভর্তি পরীক্ষা, উপরের প্রশ্নটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2020-21 সালে আসছে। পাশে কিন্তু কোথায় কোন প্রশ্ন আসতেছে সেটা দেওয়া আছে, সুতরাং ক্লাসগুলো করেন। জন কিডস বলছেন, সজল বলছেন, তারপরে আব্দুল্লাহ কাফি, ফয়সাল মাহমুদ, নজরুল, তাহিয়া, নাবিলা সবাই বলছেন বি হবে। আর বাকিরা কি? শিল্পা বলছেন বি হবে। সবাই একটু দ্রুত রেসপন্স করবেন। যারা স্টিল শেয়ার করেন না শেয়ার করে দেন। আপনাদের রেসপন্সের উপরে পরবর্তী ক্লাসগুলো ডিপেন্ড করবে। রেসপন্স ভালো থাকলে আগামীকালকেও ক্লাস, রেসপন্স ভালো থাকলে আগামীকালকেও ক্লাস, ওকে? আচ্ছা, দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভাবক। আমি বারবারই বলছি আমি কোনো প্রশ্ন আপনাকে ডিরেক্ট করাবো না। এই যে দুতরফা দাখিলা পদ্ধতি আছে, এটা সম্পর্কে আমরা একটু শর্টকাটে জেনে নিব। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব বিজ্ঞানের কি পড়াইছিলাম মনে আছে? মূল ভিত্তি। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। আমরা এরকম অ্যানালাইসিস করে ম্যানেজমেন্ট, ফাইন্যান্স সবগুলো এইভাবে অ্যানালাইসিস করে বলবো। এই মূল ভিত্তিটা আবিষ্কার করা হচ্ছে লুকা পেসিওলি। কে আবিষ্কার করছে বলেন তো? লুকা পেসিওলি। এই লুকা পেসিওলি ভদ্রলোকের পুরো নামটা কেউ জানেন? অনেকেই জানেন না। লুকা পেসিওলির পুরো নাম হচ্ছে ফ্রা লুকা বার্তোলোমিও দা পেসিওলি।
কি বললাম বলেন তো? লুকা পেসিলির পুরো নাম কি? ফ্রা লুকা বার্তোলোমিও দা পেসিওলি। আপনি এই নামটা জানলে লুকা পেসিলি যখন শুনবে যে আপনি তার হচ্ছে কি এই উত্তরসূরি হয়ে কি করছেন, এই তার পুরো নামটা জানেন, তাহলে তার কিন্তু ভালো লাগবে, তাই না? আর লুকা পেসিলি জন্মগ্রহণ করছে কবে বলেন তো? তার জন্ম হচ্ছে 1445 সালে, মতান্তরে 1447 সালও বলে অনেকে, বাট আমরা 1445টাকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে করি। জন্মগ্রহণ করার পরে বেটায় কত সালে বলেন তো? 1494 সালে। এই 1494 সালে এই দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে একটা বই লিখছে। দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে কি করছে? একটা বই লিখছে। বইটার নাম হচ্ছে, স্যার ক্লাস ইনশাআল্লাহ রেগুলার করছে, ওকে। এই 1494 সালে, কবে বলেন? 1494 সালে লুকা পেসিলি দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে বই লিখছে। বইটার নাম হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা। এই বইটা 1494 সালে 10 নভেম্বর প্রকাশিত হয়। কবে বলেন তো? 10 নভেম্বর। ঠিক আছে? এই 10 নভেম্বর প্রকাশিত হয় বিদায় এই 10 নভেম্বরকে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। এটাও অনেকে জানেন না, আমার মনে হয় এটাও অনেকে জানেন না। হিসাব বিজ্ঞান দিবসও যে একটা আছে, এটাও আমরা অনেকে জানি না। তাহলে এই যে 1494 সালে 10 নভেম্বর লুকা পেসিওলি দুতরফা দাখিলা পদ্ধতি, যার হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি নিয়ে বইটা লিখছে, এই জন্য এই দিনটাকে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস হিসাবে কি করা হয়ে থাকে? বিশ্বব্যাপী পালন করা হয়ে থাকে। আর এই লুকা পেসিলি ভদ্রলোক এই 1494 সালের পরে মরে গেছে, মৃত্যুবরণ করেছে। কবে? 1517 সালে। 1517 সালে সে কি করছে? মরে গেছে। আচ্ছা, তাহলে এই ভদ্রলোক পেশায় কি ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গণিতবিদ, ধর্মযাজক, পাদ্রী, দার্শনিক, গণিতবিদটা সব থেকে বেশি আসে। ঠিক আছে? তাহলে দেখেন তো কতগুলো ডেটা জেনে গেলাম। আর এই লুকা পেসিলি নাগরিক হিসাবে কি ছিল বলেন তো? ইতালীয় নাগরিক। কি নাগরিক ছিল? ইতালীয়। এই জন্য যে বইটা লিখছে এটার ভাষাও ছিল ইতালি। এই জন্য বলা হয় আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়? ইতালিতে। কোথায় বলেন তো? আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়? আধুনিক হিসাব বিজ্ঞান মানে কি? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তিটাই তো ইতালি থেকে আসছে। এই জন্য আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কোথায় বলা হয়? ইতালি বলা হয়ে থাকে। ঠিক আছে? কন্টেস্টের রেজাল্ট করবে। কন্টেস্ট কি রেজাল্ট, কি কন্টেস্ট দিয়েছিলাম যেন? ওইটা তো কেউই উইনার হয় নাই, সবার কমেন্টে তো রিপ্লাই আছে। বুঝছেন আপনারা? 8 নাম্বার প্রশ্ন ক্লিয়ার। দেখেন ভাই, আমি অলরেডি আপনাদের ক্লাস নিয়ে ফেলেছি কত মিনিট? আরে বাপরে বাপ, 40 মিনিট ক্লাস নিয়েছি, প্রশ্ন পড়াইছে 8টা। বুঝতে পারতেছেন ক্লাসের অবস্থা কি? মানে এইগুলো হচ্ছে শিখতে পারবেন, এই টাইপের ক্লাস থেকে আপনি কি করবেন? শিখতে পারবেন। এগুলো হচ্ছে গবেষণা। ক্লাসে আমরা গবেষণা করবো, সোজা কথা। ক্লাসে আমরা কি করব? গবেষণা করব। তাহলে আপনার ইমপ্রুভমেন্ট হবে। প্লিজ চেক করবেন। ওকে ওকে, চেক করব। বুঝতে পারছেন আপনারা এই পর্যন্ত? ক্লিয়ার? 8 নাম্বার প্রশ্ন ক্লিয়ার? দ্রুত সবাই কিন্তু লাইভটা শেয়ার করেন নাই, দুঃখ পাচ্ছি। সবাই লাইভ শেয়ার করেন নাই। রাইট, গণিত বিধি বেশি বলে। আপনাদের রেসপন্স কম। বুঝেন কি বুঝেন না সেটাই তো বুঝি না। যারা নোট করতে চান ক্লাস শেষে ঠান্ডা মাথায় আবার বসবেন, বসে নোট করবেন। ঠিক আছে? আবার তো সব শুনে যান, উত্তর করার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। শেষ, আমরা হিসাব বিজ্ঞান প্রশ্নের একবারে শেষে চলে আসছি। এরপরে আমরা ম্যানেজমেন্ট প্রশ্নে চলে যাবো, ওটা গোটাগোট শেষ হয়ে যাবে। ম্যানেজমেন্টে তো সময় লাগবে না। এখানে বলা হয়েছে কোনটি অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতিতে যাওয়ার আগে আপনাকে অনাদায়ী পাওনা শিখাইতে চাই। হোয়াট ইজ ব্যাড ডেপ্ট? ব্যাড ডেপ্ট। এই ব্যাড ডেপ্ট, ব্যাড মানে খারাপ, ডেপ্ট মানে ঋণ, মানে খারাপ ঋণ। তো ব্যাড ডেপ্টের খারাপ ঋণের আরেকটা নাম হচ্ছে কুঋণ। কুখ্যাত বলি না আমরা? খ্যাত। কুখ্যাত মানে কি? মানে হচ্ছে খারাপ দিক দিয়ে বিখ্যাত বোঝায়। কুখ্যাত মানে কি? খারাপ দিক দিয়ে বিখ্যাত। তাহলে এই অনাদায়ী পাওনা ইংলিশটা হচ্ছে ব্যাড ডেপ্ট, যেটাকে আরেকটা নাম হচ্ছে কুঋণ, অর্থাৎ খারাপ ঋণ। সোজা কথা, খারাপ ঋণ মানে কি বা কুঋণ মানে কি? বলা হচ্ছে যে টাকা আপনি আর দেনদার থেকে আদায় করতে পারবেন না, এই সংজ্ঞাটা পরীক্ষা চলে আসে। এই সংজ্ঞাটা পরীক্ষায় চলে আসে। দেনদার হতে যে টাকার আদায় করা সম্ভব না, দেনদার থেকে যে টাকার আদায় করা সম্ভব না, ওইটা নাম হচ্ছে কুঋণ বা অনাদায়ী পাওনা। মনে থাকবে আপনাদের? দেনদার হতে যে টাকা আর আদায় করা যাবে না, আর আদায় করা যাবে না বা পাওয়া যাবে না বলে আমি নিশ্চিত হয়ে গেছি, এটা নাম হচ্ছে কুঋণ বা অনাদায়ী পাওনা।
আর এটা এই জন্য এই কুরিন বা অনাদায় পাওনাকে বলা হয় নিশ্চিত ক্ষতি। কি ক্ষতি বলা হয়? নিশ্চিত ক্ষতি। কারণ আমি তো নিশ্চিত হয়ে গেছি আমি আর পাবো না, সোজা কথা। তাহলে কুরিন বা অনাদায় পাওনার সাথে অনাদায় পাওনার সঞ্চিতির পার্থক্য কোথায় বলেন তো? অনাদায়ী পাওনা নয় বুঝলাম যে আমি দেনাদার থেকে টাকা আদায় করতে পারবো না, বিধে এটা নিশ্চিত হয়ে গেছে, এটার জন্য নিশ্চিত ক্ষতি। তাহলে অনাদায়ী পাওনার সঞ্চিতি কি? এই যে দেনাদার থেকে আপনি কিছু টাকা পাইলেন না, যেটা আপনার ক্ষতি হয়ে গেল, এই চিন্তা করতেছেন আপনি ভবিষ্যতেও যদি কিছু মানুষ আমাকে টাকা না দেয় তাহলে তো আমি এই ক্ষতির সম্মুখীন হব, ক্ষতির মধ্যে আমাকে পড়তে হবে। তাহলে কি আমাকে কি করতে হবে? ভবিষ্যতের কথা চিন্তা করে আগে থেকে একটা ব্যবস্থা নিতে হবে। তো কিছু কিছু প্রতিষ্ঠান কি করে ভবিষ্যতে ওই ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, যদি আসলে দেনাদার আমাকে টাকা না দেয় তাহলে ক্ষতি আমি কোত্থেকে পূরণ করবো, এই কথা চিন্তা করে তার আগে থেকে একটা ফান্ড তৈরি করে, যেটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। অর্থাৎ অনাদায়ী পাওনা যদি আসলে হয়ে যায়, এই টাকাটা আমরা এই অনাদায়ী পাওনা সঞ্চিতি তহবিল থেকে পূরণ করব। তাহলে খেয়াল করো, যদি ক্ষতি হয়ে যায়, না হলে তো আর এটাকে ইউজ করা লাগতেছে না, ক্ষতি হলে ইউজ করব, ক্ষতি না হলে এটা ইউজ করার দরকার নাই। এই জন্য অনাদায় পাওনা সঞ্চিতিটাকে বলা হয় সম্ভাব্য ক্ষতি। কি বলা হয়? সম্ভাব্য ক্ষতি। কারণ এই টাকা আমার লাগতেও পারে আবার নাও লিখতে পারে, কিন্তু অনাদায় পাওনাটা আমার ক্ষতি মাস্ট, মানে হয়ে গেছে, 100% নিশ্চিত হয়ে গেছে, আমি টাকার পাবো না। অনাদায় পাওনা সঞ্চিতি হচ্ছে সম্ভাব্য ক্ষতি। আর এই অনাদায় পাওনা সঞ্চিতি এটা যেমন হচ্ছে আমার নিশ্চিত ক্ষতি, এটা পরিচালন ব্যয় হিসেবে আমি কোথায় দেখাই? পরিচালন ব্যয় হিসেবে আমি বিশদায় বিবৃতি দেখাই। ঠিক একইভাবে এই অনাদায় পাওনা সঞ্চিতি হচ্ছে একটা বিপরীত সম্পদ। খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা। বিপরীত সম্পদ, অনাদায় পাওনা সঞ্চিতি একটা কি? বিপরীত সম্পদ। অর্থাৎ দেনাদারের বিপরীতে বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ মানে কি? যে সম্পদ অন্য একটা সম্পত্তির পরিমাণ হ্রাস করে, যে সম্পদ অন্য একটা সম্পত্তির পরিমাণ হ্রাস করে, এটার নাম হচ্ছে বিপরীত সম্পদ। এরকম বিপরীত সম্পদ আর কি আছে? দেনাদার একটা সঞ্চিতি, পুঞ্জীবিত অবচয়, অনাদায় পাওনা সঞ্চিতি, এই দুইটা উদাহরণ বেশি পাবেন। পুঞ্জীবিত অবচয়, অনাদায় পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি, এগুলাকে বিপরীত সম্পদ বলা হয়। পুঞ্জীবিত অবচয় স্থায়ী সম্পত্তির বিপরীতে বিপরীত সম্পদ, আর অনাদায় পাওনা সঞ্চিতি হচ্ছে দেনাদারের বিপরীতে বিপরীত সম্পদ। আর অনাদায় পাওনা সঞ্চিতি আমরা দেনাদার থেকে বিয়োগ করি, তার ফলে দেনাদারের পরিমাণ কমে যায়। পুঞ্জীবিত অবচয় যেমন আসবাবপত্র, তাহলে আসবাবপত্র থেকে বিয়োগ করি, আসবাবপত্রের পরিমাণও কমে যায়। কতগুলো কথা বললাম। আর অনাদায় পাওনা সঞ্চিতি কোন নীতির উপর ভিত্তি করে ধার্য করা হয়? রক্ষণশীলতা। হিসাব বিজ্ঞানের নীতিমালার উপর আমরা একটা ক্লাস নেব, তখন বিস্তারিত বুঝতে পারবে। এই রক্ষণশীলতা নীতির আরেকটা তথ্য আপনাদেরকে শেয়ার করি, যেটা অনেক বেশি আসে পরীক্ষায়। সমাপনী মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে যখন আপনারা আর্থিক অবস্থার বিবরণী করেন, খেয়াল করুন অনেক সময় বাজার মূল্য দেওয়া থাকে, ক্রয় মূল্য দেওয়া থাকে সমন্বয়ের মধ্যে 1 নম্বরে। তো বাজার মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে আমরা কোনটা অ্যাকসেপ্ট করি? আপনারা একটু মনে করে দেখেন তো। ধরুন বাজার মূল্য দেওয়া আছে 10,000 টাকা, ক্রয় মূল্য দেওয়া আছে 5,000 টাকা, দুটোর মধ্যে কোনটা নেন? কমটা নেন। কোত্থেকে শিখছেন এই কাজ যে আপনাকে কমটা নিতে হবে? এইটা যে কমটা নিতে হবে, এটা রক্ষণশীলতা নীতি বলে দিচ্ছে যে সবসময় তোমার সম্পদ এবং মুনাফা দুইটাকে তুমি কম দেখাইবা। সবসময় কি দেখাবা? কম দেখাও। মুনাফা কম দেখালে আয়কর কম দিতে হয়। এটা আমাদের কে শিখেছে? রক্ষণশীলতা শিখেছে। তাহলে সমাপনী মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসরণ করা হয়? রক্ষণশীলতার নীতি। বোঝা গেছে কিনা? 9 নাম্বার প্রশ্ন ক্লিয়ার? প্রত্যেকটা প্রশ্ন পড়াইতে গিয়ে আমরা অলমোস্ট 2-4-5 মিনিট করে সময় নিয়েছি, যাতে করে এই রিলেটেড প্রশ্ন অন্যভাবে ঘুরে আসলে যেন আপনি পেরে যান। ঠিক আছে? এই প্রশ্নটার উত্তর আপনারা দিবেন, কারণ আমি এটা অলরেডি আপনাকে পড়াই ফেলছি। এটা অলরেডি আপনাকে আমি পড়াইছি। 10 নাম্বার প্রশ্ন উত্তর আপনারা করেন। 10 নাম্বার প্রশ্নের উত্তর আপনারা করেন। 10 নাম্বার প্রশ্নের উত্তর আপনারা করেন। ক্লিয়ার? যারা লাইভটাতে একটা রিঅ্যাক্ট দেন না, এটা রিঅ্যাক্ট তো অবশ্যই দেন। হ্যাঁ, একটা রিঅ্যাক্ট তো মেরে দিতে পারেন নাকি? ক্লিয়ার কিনা সবাই? দশের সি, 10-এর সি হবে। তাহলে পরবর্তী ক্লাসগুলো কি আমরা আরো রেসপন্স ভালো পাবো না ইনশাল্লাহ? তাহলে আগামীকালকেও আমরা একটা ক্লাস নিতে চাই। আগামীকালকের ক্লাস শুধু অ্যাকাউন্টিং আর ফেসবুক পেজে হবে।
আগামীকালকের ক্লাসটা শুধু অ্যাকাউন্টিং আওয়ার ফেসবুক পেজে হবে। আগে থেকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, রাত 8টায়। কয়টা হবে? আগামীকালকের ক্লাসটা শুধু অ্যাকাউন্টিং আওয়ার ফেসবুক পেজে হবে রাত 8টায়, কারণ 9টা বাজে আমাদের আবার এইচএসসির অ্যাকাউন্টিং ক্লাস আছে। তাহলে এইচএসসির ক্লাস হবে, তাহলে আপনাদের ক্লাস হবে, দুইজনের ক্লাসই হবে। খেয়াল রাখেন, রাত 8টায় হচ্ছে কার? রাত 8টায় হচ্ছে আপনাদের নিবন্ধনের ক্লাস, শুধু নিবন্ধন স্পেশাল, নিবন্ধন স্পেশাল। আর 9টায় হচ্ছে এইচএসসি স্পেশাল, এইচএসসি ক্লাসগুলো আপনারা করবেন অ্যাকাউন্টিং আর ফেসবুক পেজে রাত 8টায়। আর সব আপডেট পাইতে আমাদের ফেসবুক পেজে। আর সাউন্ড নাই নাকি? কে বললো এই কথা? কোহিনুর আক্তার, কেন সাউন্ড থাকবে না? তখন ধরে তো কেউ ওই কথা বলে নাই সাউন্ড নাই। কমেন্টের রেজাল্টটা আর দি আচ্ছা, সাবরিনা ইয়াসমিন, ওকে ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সম্পত্তির অবচয়, শেষ, এটা নিয়ে আর কোনো কথা নেই। তাহলে চলেন এবার আমরা গরম গরম কি উত্তর করব? ফিনান্সটা পরে উত্তর করব। ফিনান্সের স্টুডেন্ট একটু কম থাকে, আবার ফিনান্স আমরা ভয়ও পাই বেশি, তাই না? ভয় পাওয়ার কিছু নাই। ব্যবসা উদ্যোগ ও ব্যবস্থাপনা, ব্যবসা উদ্যোগ ও ব্যবস্থাপনা, যেটাই ব্যবস্থা, ব্যবসা উদ্যোগ ওটাই ব্যবস্থাপনা। ওকে ডান। তাহলে চলেন আমরা আলোচনা শুরু করি। এগুলো তো আপনারা উত্তর করতে পারবেন, এগুলো কি আমার করতে হবে? এগুলো সঠিক উত্তর আপনারা দিতে পারবেন না। ম্যানেজমেন্ট বা ব্যবসা উদ্যোগে আপনাদের থেকে বেশি উত্তর নিব, আপনাদের থেকে বেশি উত্তর নিব, আমি কম রেসপন্স করবো। বলেন সঠিক উত্তর, দ্রুত বলে ফেলবেন। প্রত্যেকটা প্রশ্নের, ম্যানেজমেন্টের প্রত্যেকটা প্রশ্নের আমরা একজন করে উইনার ডিক্লেয়ার করবো, ঠিক আছে? একজন করে উইনার ডিক্লেয়ার করবো, যে সবার আগে উত্তর দিবে এবং উত্তর সঠিক হবে সব ওই প্রশ্নের উইনার। দেখি কে কে বলেন। রাত 8টায় অবশ্যই থাকবো স্যার, ওকে। সজল ইনশাল্লাহ আপনি ভালো করবেন, আপনি রেগুলার ক্লাসগুলো করছেন, আপনি ভালো করবেন। সাবরিনা ইয়াসমিন বলছেন মুনাফা অর্জন, মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন বলেছেন সাবরিনা। কোহিনু ঠিক আছে। মাহির বাবু বলছেন গ হবে। আরশাদুল ইসলাম বলছেন গ হবে। তাবাসসুম তিথি বলছেন গ হবে। মারুফ বলছেন সি হবে। মারুফ আপনিও ক্লাসগুলো করেন, ভালো করবেন ইনশাল্লাহ। ফারুক বলছেন গ হবে। সাবরিনা সবার আগে উত্তর দিচ্ছেন, সঠিক হলে আপনি উইনার, ওকে। আব্দুল্লাহ কাফি বলছেন সি হবে। তাহিয়া বলছেন গ হবে। তাসলিমা খাতুন অনেক পরে রেসপন্স করলেন, সি হবে, রাইট। আর কেউ? সজল বলছেন গ হবে, ফাইন। আর কেউ কি আছি? আর কেউ নাই। রিপা খাতুন বলছেন গ হবে, গুড। নাবিলা সরকার সি হবে, ওকে। খেয়াল করেন, আব্দুল্লাহ কাফি সি হবে। ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, এই প্রশ্নের সঠিক উত্তর গ, এবং সাবরিনা ইয়াসমিন হচ্ছে উইনার এই প্রশ্নে। এখন প্রশ্নটা একটু ঘুরে আসতে পারে, যদি প্রশ্ন বলতো স্বল্প মেয়াদী উদ্দেশ্য, যদি প্রশ্ন বলতো স্বল্প মেয়াদী উদ্দেশ্য, তাহলে আমরা উত্তর করতাম মুনাফা অর্জন। কি অর্জন? মুনাফা অর্জন। কিন্তু প্রশ্ন যদি উত্তর হইতো দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কি, তাহলে বলতাম সম্পদ সর্বাধিকরণ। আপনাদের মনে থাকবে, সম্পদ সর্বাধিকরণ। যারা ফিনান্স করেন তারা ভালো জানেন। যদি স্বল্প মেয়াদী উদ্দেশ্য বলে, স্বল্প মেয়াদী উদ্দেশ্য হলে কি বলবেন? স্বল্প মেয়াদী উদ্দেশ্য হলে বলবেন হচ্ছে মুনাফা অর্জন বা মূল উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য, এইগুলা বলবেন। কিন্তু যখন দীর্ঘমেয়াদী উদ্দেশ্য বলবে তখন হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। মনে থাকবে? দীর্ঘমেয়াদী উদ্দেশ্য বললে কি করবেন? কোহিনুর বলছেন, এমএসটি জয়নব আসছেন, আচ্ছা, বেবি ব্লগ 02 আছেন, ওকে। আপনি কি ব্লগ করেন কিনা? ওকে ডান। 2 নম্বর প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে জানতে চাই। এক মালিকানা ব্যবসার দায় কেমন? বলেন, এক মালিকানা ব্যবসার দায় কেমন? দ্রুত বলেন। উত্তরগুলো নিচে দেওয়া আছে কেন? কারণ আপনাদের কিন্তু শীটটা দিয়ে দিব, আপনার জন্য পড়তে পারেন। সবগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন, সবগুলো বোর্ডের প্রশ্ন, এবং এগুলোই ঘুরে ফিরে আসে, শুধু বোর্ড না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এই প্রশ্নগুলো অনেক বেশি আসে। বলেন বলেন। আপনার উইনার গিফট হচ্ছে আপনার জন্য দোয়া। আমরা তো চকলেট দিব না, সবাইকে একটা করে হচ্ছে পালস চকলেট দিব, আর বিকাশে পাঠিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? চকলেট বিকাশে পাঠিয়ে দিব। ক্লাসে সবাই বিকাশ নাম্বার দিবেন যারা উইনার হচ্ছেন, বিকাশে চকলেট পাবেন। আরশাদ বলছেন 2 এর ক হবে, এবার আরশাদ প্রথম উত্তর দিয়েছেন। মাহির বাবু ক, রাসেল ক, জন কিডস ক, মানে ক বলছে, জন কিডস হচ্ছে 2 এর। ওসিম বলছেন, সাবনিয়া বলছেন ওসিম, তাবাসুম তিতি, ওসিম, মারুফ বলছেন এ হবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা একটা প্রশ্ন শিখার পাশাপাশি ফারুক বলছেন তো হবে, আমরা অনেকগুলো উত্তর আমরা এখান থেকে জানার চেষ্টা করবো বা বোঝার চেষ্টা করবো। বল হচ্ছে কি, এক মালিকানা প্লাস অংশীদারি, এক মালিকানা প্লাস অংশীদারি ব্যবসার দায় হচ্ছে অসীম। অসীম মানে কি বুঝেন?
যে আপনি ব্যবসায় যে টাকা বিনিয়োগ করছেন শুধু ওই টাকার মধ্যে আপনার দায় সীমাবদ্ধ থাকবে না, ব্যবসার প্রয়োজনে দায় যদি বেড়ে যায় আপনার ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে হলেও দায় পরিশোধ করতে হবে। আর কোম্পানির ক্ষেত্রে সে দায়টা হচ্ছে কি, কোম্পানির ক্ষেত্রে সে দায়টা হচ্ছে সীমিত। কোম্পানির ক্ষেত্রে দায় কি, সীমিত। কোম্পানির ক্ষেত্রে দায় কি, সীমিত, অর্থাৎ সীমাবদ্ধ দায়। আপনি যে টাকা ইনভেস্টমেন্ট করছেন আপনার দায় শুধু ওই টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এর বাইরে আপনাকে কোনো দায় বহন করতে হবে না। গুড। কোয়েশ্চেন নাম্বার 3 খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেকের পারা উচিত। বলে ফেলেন তো কোয়েশ্চেন নাম্বার 3 কি হবে বলেন। কোয়েশ্চেন নাম্বার 3 তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর সঠিক উত্তর দিছে কে? 2 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিছে আরশাদুল ইসলাম খোকন ভাই, আপনি হচ্ছে 2 নম্বর প্রশ্নের উইনার। 3 নম্বর প্রশ্নের উত্তর অলরেডি আমি পেয়ে গেছি। হাসি সুলতানা বলছে 3 এর চুক্তি হবে, মারুফ 3 এর সি, বেবি বলক 2 এর এ, সাবরিনা চুক্তি, আমার উইনার গিভ দ্য অ্যান্সার। আপনি আর আগে আরো চুক্তি অলরেডি অ্যান্সার করে ফেলছে অনেকেই। জয়নব বলছেন গ হবে, রাসেল বলছেন চৌধুরী। আপনারা এই কয়জনে কমেন্ট করতেছেন? ক্লাসে তো ভাই 30 এর উপরে স্টুডেন্ট আছে, তাহলে বাকিরা কি করে? মোবাইলে লাইভে রেখে কি ঘুমাই গেছেন আপনারা? মাহিবা বলছেন গ হবে। ওকে, অংশীদার ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। এই অপশনে আরেকটা অপশন থাকতে পারতো চুক্তিপত্র, অনেকেই কনফিউজড হয়ে যায়। চুক্তিপত্র যদি থাকে তাহলে কি উত্তর কি হবে? চুক্তিপত্র থাকলে উত্তর হবে চুক্তি, কারণ অংশীদার ব্যবসার চুক্তি হচ্ছে মূল ভিত্তি, এবং এই চুক্তি 3 ভাবে হইতে পারে। কয় ভাবে হইতে পারে? এই চুক্তি 3 ভাবে হইতে পারে। 1, চুক্তি লিখিত হইতে পারে। 2, চুক্তি মৌখিক হইতে পারে। 3, চুক্তি নিবন্ধিত ও লিখিত হইতে পারে, মানে লিখিত নিবন্ধিত হবে। আর চুক্তি যদি লিখিত হয় তখন এটাকে বলা হয় চুক্তিপত্র, অর্থাৎ চুক্তির লিখিত রূপকে বলা হয় চুক্তিপত্র। তাহলে আগে চুক্তি নাকি চুক্তিপত্র? আগে হচ্ছে চুক্তি, পরে হচ্ছে চুক্তিপত্র। কথা কি বোঝা গেছে আপনাদের? মনে থাকবে। চুক্তি 3 ভাবে হইতে পারে, চুক্তি হইতে হবে, এটা মাস্ট। এটা লিখিত হোক আর মৌখিক হোক, এটা মানে মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে চুক্তি হইতে হবে, ঠিক আছে? তো চুক্তিপত্র হচ্ছে অংশীদার ব্যবসার মূল ভিত্তি না, এটা বলা যাবে না, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে 4 নম্বর প্রশ্ন উত্তর করে ফেলেন, আপনারা পারবেন। এটা এর আগের ক্লাসে আলোচনা করছি, অলরেডি তো অনেক উত্তর দিয়ে ফেলছেন। তাসলিমা খাতুন 4 এর বি বলে ফেলছেন, দেখি তাইলে ওইটার উত্তর কে দিছেন? ওইটার উত্তর দিছে আগে হচ্ছে 3 এর চুক্তি হাসি সুলতানা। 3 নম্বর ও সজল দিছেন 3 নম্বর প্রশ্নের উত্তর। ও শিল্পাও তো দিছে 3 এর উত্তর। নাবিলাও 3 এর উত্তর দিছে। তাসলিমা খাতুন 3 এর উত্তর দিচ্ছে। তাসলিমা খাতুন হচ্ছে ওই প্রশ্নের উইনার। ওকে, আমরা 4 দেখি। স্মারকলিপি সঠিক উত্তর দিয়ে ফেলেছেন, বাকিরা বিবাহিত। আচ্ছা, আচ্ছা, কন্টেস্ট রেজাল্ট তো পাবেন। ডনকির স্মারকলিপি কোম্পানির মূল দলিল বা সংবিধান। মূল দলিল বা সংবিধান বলা হয় কাকে বলেন তো? স্মারক লিপিকে। এই স্মারক লিপির ধারা কয়টা বলেন তো? এই ধারা হচ্ছে 6টি। স্মারক লিপির মূল দলিল বা সংবিধান বলা হয় কি? হচ্ছে ধারা, স্মারক লিপির ধারা হচ্ছে 6টি। আর পরিমেল নিয়মাবলী হচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ নিয়ম নীতি লিপিবদ্ধ থাকে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। কোম্পানির অভ্যন্তরীণ নিয়ম নীতি লিপিবদ্ধ থাকে কোথায়? পরিমেল নিয়মাবলীতে। আর বিবরণপত্র হচ্ছে যারা পাবলিক লিমিটেড কোম্পানি তারা শেয়ার বিক্রি করার জন্য শেয়ারের পূর্ণাঙ্গ বিবরণ যেখানে প্রকাশ করে, বলা হয় যে পাবলিক লিমিটেড কোম্পানি যেহেতু জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করে তাদেরকে বিবরণপত্র প্রচার করতে হয়। আর এই বিবরণপত্র কমপক্ষে 2টা দৈনিক জাতীয় পত্রিকায় কি করতে হয়? প্রকাশ করতে হয়। আর তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির কিন্তু বিবরণপত্র প্রচারের প্রয়োজন নাই, যেহেতু তারা তাদের সদস্যদের বাইরে শেয়ার বিক্রি করতে পারে না, তাই না? ব্যবসায় ঝুঁকি মূলত কয় প্রকার? 2 প্রকার, একটা আর্থিক আর একটা অনার্থিক। এটা বিস্তারিত আলোচনা করার কিছু নাই। ব্যবস্থাপনার প্রথম কাজ খুবই গুরুত্বপূর্ণ, দেখি কে বলতে পারে। 6 নম্বর, ব্যবস্থাপনার প্রথম কাজ কি বলেন? ব্যবস্থাপনার প্রথম কাজ কি? স্যার কোন পেজে ক্লাস হইতেছে? ক্লাস 2 জায়গায় হচ্ছে, অ্যাকাউন্টিং এর ফেসবুক পেজেও ক্লাস হচ্ছে, সুয়েল স্যার টেকনিক গুরু পেজেও ক্লাস হচ্ছে। সো আপনারা যারা নিয়মিত ক্লাস করতে চান এই সাবজেক্টগুলোর উপরে তারা তো অবশ্যই অ্যাকাউন্টিং আওয়ারে কানেক্ট থাকবেন। আবার অ্যাকাউন্টিং আওয়ারে যারা আছেন এই বিষয়ভিত্তিক ক্লাসের পাশাপাশি যদি ওই বাংলা ইংলিশ ম্যাথ ক্লাস করতে চান তাহলে সোহেল স্যার টেকনিক গ্রুপে থাকবেন। আপনাদের কালকের যে ক্লাস হবে বলে দিলাম, এই ক্লাস হবে অ্যাকাউন্টিং আওয়ার ফেসবুক পেজে। কি পেজে বলেন?
অ্যাকাউন্টিং আর ফেসবুক পেজে। সো আপনাদের এই বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো যদি এই মৌলিক অংশগুলো শিখতে চান, বেসিক থেকে শিখতে চান, অ্যাকাউন্টিং আওয়ার আপনাদের পাশে থাকবে। কথা দিচ্ছি ইনশাআল্লাহ, একবারে মৌলিক চ্যাপ্টার ধরে ধরে যখন সার্কুলার হয়ে যাবে তখন এইভাবে কোশ্চেন সলিউশন করবো না, তখন চ্যাপ্টার ধরে ধরে পড়াবো। ওকে, আর এইচএসসির যে ক্লাসগুলো হচ্ছে ওগুলো যদি করেন তাহলে তো আরো লাভবান হবে। তাহলে এটার উত্তর তো অনেকে দিয়েছেন। ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটা? ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা, আর শেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। শেষ কাজ হচ্ছে কি? নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনা চক্রের বা ব্যবস্থাপনার প্রথম কাজ পরিকল্পনা, শেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। আরেকটা জিনিস মনে রাখবেন, মুদ্রার এপিটোপিট বলা হয় পরিকল্পনা নিয়ন্ত্রণকে। পরিকল্পনাকে বলা হয় নিয়ন্ত্রণের ভিত্তি, নিয়ন্ত্রণকে বলা হয় পরিকল্পনার ভিত্তি। ওকে, হেনরি ফিল্ড প্রদত্ত ব্যবস্থাপনা নীতিমালা কয়টা? এগুলা না পারলে মরে যাবেন আপনারা, নয়তো আমি মরে যাবো। যে কোনো একটা করতে হবে, ঠিক আছে? বলেন। হেনরি ফিল্ড প্রদত্ত, আমি নিয়মিত ক্লাসটা করতে চাই। ফারুক, ঠিক আছে, তাহলে অ্যাকাউন্টিং পেজে রয়ে যান। হ্যাঁ, এমসিকিউ তো প্রতিদিন পোস্ট করি, তাই না? প্রতিদিন আমরা 10টা 15টা করে এমসিকিউ পোস্ট করি, এবং যেগুলো অনেক বেশি আসে এগুলো উত্তর করার চেষ্টা করবেন। আমাদের এখানে কোন ধরনের যে যে আপনাদের যে অলরেডি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা ক্লাস আছে, ধরেন এখানে গল্প করে, চাপাবাজি করে, বন্ডামি করে কোন সময় কাটাচ্ছে কিনা বলেন? মানে আমি এই করে ফেলবো, আমি সেই করে ফেলবো, আমার কাছে বললে চাকরি নিশ্চিত, এরকম কিছু আমি বলছি? বলি নাই। মূল কথা হচ্ছে কাজে মানে প্রমাণ হবে কি হবে না হবে। চাপাবাজি করে ভন্ডামি করে চলবে না। তো আমার পেজে আপনি যাই পাবেন, বাট সলিড প্রত্যেকটা জিনিস আপনার উপকারে আসবে। অ্যাকাউন্টিং আমার অলওয়েজ আপনাদের উপকার আসছে এমন ব্যাপারে। স্যার কখন ক্লাস শুরু করছেন? ক্লাস শুরু করছি 9টা 15-তে। আগামীকালকে আপনাদের ক্লাস 8টায়। আর আগামীকালকে তাসলিমা খাতুন আপনাদের এক্সট্রা একটা ক্লাস হবে আপনাদের পেট বেচে। আগামীকালকে আপনাদের পেট বেচে একটা ক্লাস হবে। আজকে হওয়ার কথা ছিল, টাইম মিলাইতে পারি নাই। আগামীকালকে আপনাদের একটা ক্লাস হবে, দিনের বেলায় হবে। আমি আপনাদেরকে শিডিউলটা বলে দিব। ওকে, 14টা। হেনরি ফিল্ড প্রদত্ত ব্যবস্থাপনা নীতিমালা কয়টা? 14টা। আর এফ ডব্লিউ টেইলর ও দিছে ব্যবস্থাপনার কয়টা নীতিমালা? 4টা নীতিমালা। এটা একটু জানতে হবে। এফ ডব্লিউ টেইলর ব্যবস্থাপনার কয়টা নীতিমালা দিছে? এফ ডব্লিউ টেইলর দিছে ব্যবস্থাপনার কয়টা নীতিমালা? এফ ডব্লিউ টেইলর দিছে ব্যবস্থাপনার 4টি নীতিমালা। হেনরি ফিল্ড দিছে কয়টা? 14টা। এগুলার উপরও বিস্তারিত ক্লাস হবে ইনশাল্লাহ। এগুলোর উপরও বিস্তারিত ক্লাস হবে সামনে। স্ক্রিনে প্রশ্ন আসার আগে অনেক উত্তর দেয়, এদের কি শীট আছে? না, শীট তো কাউকে দেওয়ার কথা না। কারো কাছে হয়তো নেট সমস্যার কারণে একটু আগে যায় একটু পরে যায়, এরকমটা হতে পারে। কাউকেই শীট দেওয়া হয় নাই, কাউকেই শীট দেওয়া হয় নাই। ঠিক আছে, ওকে। আসেন 8 নাম্বার, কর্মী সংস্থানের উৎস কি? আমরা কোন কোন উপায়ে কর্মী সংস্থান করতে পারি? হ্যাঁ বলেন, কোন কোন পদ্ধতিতে আমরা কর্মী সংস্থান করতে পারি? দেখেন, আমরা বিজ্ঞাপন দিয়ে বাহ্যিক উৎস থেকে, কর্মী সংস্থানের 2টা উৎস, একটা বাহ্যিক একটা অভ্যন্তরীণ। তো বাহ্যিক উৎস থেকে আমরা কি করতে পারি? কর্মী সংস্থান করতে পারি। আমরা বিজ্ঞাপন দিলাম, মানুষ পরীক্ষা দিলে যাচাই বাছাই করে ওখান থেকে নিলাম। আবার পদোন্নতির মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা অভ্যন্তরীণ ভাবে কর্মী সংস্থান করতে পারি। ঠিক আছে, এটাও একটা উত্তর। পণ্যের গুদামজাতকরণ কোন ধরনের উপযোগিতার সৃষ্টি করে? আরে বাবারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে এটা সঠিক উত্তর আপনারা দিয়ে ফেলাম। 9 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? পণ্য গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? আমি এটা আর বলবো না, এটা সবার পড়া উচিত, প্রত্যেকের পড়া উচিত, এটা প্রত্যেকের পড়া উচিত। বলেন। 3 দিন অনুপস্থিত ছিলেন, আল্লাহ আপনাকে সুস্থতা নসিব করুক। আপনারা কি চান এই ক্লাসগুলো কন্টিনিউ থাকুক? এই টাইপের ক্লাসগুলো বলেন। কন্টিনিউ থাকতে চাইলে আপনাদের জন্য 3টা প্ল্যাটফর্মে কানেক্ট থাকতে হবে, 4টা প্ল্যাটফর্ম। যারা সাবজেক্টিভ বিষয়গুলোর উপরে ভালো প্রস্তুতি নিতে চান তারা 3টা 4টা প্ল্যাটফর্মে যুক্ত থাকবেন। এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর ফেসবুক পেজ। তারপর 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আলাদা একটা ফেসবুক গ্রুপ খুলছি, সেই গ্রুপ। আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, যেন যথাসময়ে আপনারা ক্লাসের নোটিফিকেশন গুলোর সাথে সাথে পেয়ে যান, পরীক্ষার শীট বা পরীক্ষা এগুলো দিতে পারেন। আর এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর ইউটিউব চ্যানেল। এই ক্লাসটা যেমন আজকে করলেন, 1 মাস পরে ফেসবুক এটা অটো ডিলিট করে দিবে। তাহলে এই ক্লাসগুলো রেকর্ড রাখার জন্য আমরা কি করছি, আমাদের অ্যাকাউন্টিং আওয়ার নামে একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে প্রায় 200-র উপরে ক্লাস আছে। আপনি এগুলা ছাড়াও আপনি বিভিন্ন টপিকের উপর প্রচুর ক্লাস আমাদের অ্যাকাউন্টিং এর ইউটিউব চ্যানেল থেকে করতে পারবেন। সো এই জায়গাগুলোতে আপনাকে কিন্তু কি থাকতে হবে? কানেক্ট থাকতে হবে। তাহলে এখানে দেখেন, গুদামজাতকরণের মাধ্যমে সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি হয়, কালগত। তারপরে স্থানগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। রূপগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? উৎপাদনের মাধ্যমে। মালিকানা বা সত্যগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? ক্রয় বিক্রয়ের মাধ্যমে। ক্রয় বিক্রয় করলে মালিকানা বা সত্যগত উপযোগ সৃষ্টি হয়। সর্বশেষ
ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা বলতে কি বোঝায়? সমাজের প্রতি দায়িত্ব পালন করা, এই তো। এই হচ্ছে গিয়ে ঘটনা। ফিনান্স আর পড়ানোর স্টামিনা পাচ্ছি না। ফিনান্স তো আমি দিয়ে দিব, আপনারা ফিনান্সটা নিজেদের মতো করে এমসিকিউ সহ দেওয়া আছে যেহেতু, এখান থেকে প্র্যাকটিস করে নেবেন। আমি আপনাদেরকে আবার বলতেছি, আগামীকালকে রাত 8টায় আপনাদের এরকম ক্লাস 2 হবে, যেহেতু আগামী 2 সপ্তাহের মধ্যে আপনাদের সার্কুলার আসবে। প্রত্যেকটা ক্লাস গুরুত্ব দিয়ে পড়বেন। আগামীকালকের ক্লাসটা শুধু অ্যাকাউন্টিং আমার ফেসবুক পেজে হবে। আপনারা যদি এই সাবজেক্টিভ বিষয়গুলোতে, যারা স্পেশালি বিজনেস স্টাডিজে আছেন, তারা যদি সাবজেক্টিভ বিষয়গুলোর উপর ভালোভাবে প্রস্তুতি নিতে চান, আপনাদের এই 4-5টা প্ল্যাটফর্মে যুক্ত থাকতে হবে। খেয়াল করেন, 1 নাম্বার হচ্ছে অ্যাকাউন্টিং আর ফেসবুক পেজ। 2 নাম্বার হচ্ছে আপনাদের 19তম নিবন্ধনের জন্য, শুধু বিজনেস স্টাডিজ এর জন্য একটা ফেসবুক গ্রুপ ওপেন করছি, 19তম শিক্ষক নিবন্ধনের জন্য, ওইটা। 3 নাম্বার হচ্ছে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে শুধু নিবন্ধনের জন্য, ঠিক আছে? ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে টাইমলি ক্লাসে, যেমন ক্লাসটা শুরু হয়েছে, অনেকের কাছে নোটিফিকেশন যায়নি, আমরা সাথে সাথে ওটার মধ্যে দিয়ে দিচ্ছি, অনেকে কিন্তু ওখান থেকে দ্রুত যুক্ত হয়ে গেছে। ক্লাসের লিঙ্ক আর শিটটি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যাকাউন্টিং আওয়ার ইউটিউব চ্যানেল, এখানে যুক্ত হয়ে যাবেন। প্রচুর ক্লাস আছে ইনশাল্লাহ। সামনে শিক্ষক নিবন্ধনের উপরও সব ধামাকা আসতে থাকবে, ঠিক আছে? আমি তো ইউটিউবে আপনার ক্লাস সিরিয়াল পাচ্ছি না, ক্লাস সিরিয়াল পাবেন ইনশাল্লাহ, সিরিয়াল করে দিব। আর যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে চান, 01775398303 এই নাম্বারে নক করবেন, অথবা 01932574834, এই দুইটা নাম্বার যে কোনো একটা নাম্বার নক করলে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নিব। তাহলে এই প্ল্যাটফর্ম গুলোতে যুক্ত থাকেন। আর বাংলা ইংলিশ জিকের জন্য, ম্যাথের জন্য সুয়েলসা টেকনিক বোর্ডের উপরে তার কোনো প্ল্যাটফর্ম নাই, ওখানে থাকেন। সো এই দুইটা প্ল্যাটফর্মে যদি যুক্ত থাকেন ইনশাল্লাহ আপনার ব্যবসা শিক্ষা বিভাগে যারা আছেন তাদের চমৎকার একটা প্রস্তুতি হবে। আর আমার এই প্ল্যাটফর্ম গুলোতে যুক্ত থাকলে আপনি অলওয়েজ আপডেট থাকবেন, অলওয়েজ আপডেট থাকবেন, ঠিক আছে? নিবন্ধনের লিঙ্ক দেন, কিসের নিবন্ধন আমি দিয়ে দিব ইনশাল্লাহ, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আমি ক্লাস শেষে এই পেজে সবগুলা একসাথে লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখান থেকে 4টা প্ল্যাটফর্ম একসাথে যুক্ত হয়ে যান। এরপরে কারো কোনো জানার থাকলে বলেন, আমি আপনাদের উত্তর দিয়ে আজকের মতো ক্লাসটা শেষ করব। কারো কিছু জানার আছে? আগামীকালকে ক্লাস তাহলে কয়টায় বলেন? আগামীকালকে ক্লাস তাহলে কয়টায়? আগামীকালকে আপনাদের ক্লাস হচ্ছে 8টায়। আগামীকালকে ক্লাস কয়টায়? আগামীকালকে ক্লাস হচ্ছে 8টায়। সবাই আপডেট থাকবেন, পেজটা স্ক্রল করবেন, পেজে কি কি আপডেট দিচ্ছে এগুলো খেয়াল করবেন, এমসিকিউ গুলো উত্তর করার চেষ্টা করবেন, পরীক্ষাগুলো দিবেন, ইনশাআল্লাহ প্রস্তুতি ভালো হবে, ঠিক আছে? ওকে, তাহলে রাত হয়ে গেছে, রেস্ট করেন। আগামীকালকে ইনশাআল্লাহ আবার ক্লাসে দেখা হচ্ছে। আপনারা হোয়াটসঅ্যাপ, এই নাম্বারগুলোতে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আছে, কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে, জানার থাকলে টেক্সট করবেন। কথা বলার প্রয়োজন আগে অনুমতি নিবেন, তারপরে কথা বলবেন, কিন্তু সরাসরি কল দিবেন না, টেক্সট করবেন। আমি সময় সুযোগ করে আপনাদের এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? যেহেতু আমি চাকরি করি, আমারও সীমাবদ্ধতা আছে, ফ্রি টাইমে আমি আপনাদের অবশ্যই আপনাদের কথাবার্তার রেসপন্স করব। এবং একটা ক্লাস কিন্তু বিস্তারিত গাইডলাইনের উপর একটা ক্লাস নেওয়া হয়েছে, কোন সাবজেক্টের থেকে আপনি পড়বেন, কোন বিষয়গুলো পড়বেন, কোন বইগুলো ফলো করবেন, এগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আমাদের ফেসবুক পেজেও আছে। ক্লাসটা আমি আবার শেয়ার করে দিব, ক্লাসটা আপনারা দেখতে পারেন। ওকে, সব ভালো থাকেন। সবগুলো তো আমি অ্যাড করতে পারবো না স্যার, আমি লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা নিজ দায়িত্বে অ্যাড হয়ে যাবেন। ওকে, আর 19তম শিক্ষক নিবন্ধনের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা ওপেন গ্রুপ, এখানে আপনারা আপনাদের সমস্যাগুলো জানাইতে পারবেন। কোনো একটা প্রবলেম সলভ করতে গিয়ে পারতেছেন না, এটা শেয়ার করেন, অ্যান্সার পেয়ে যাবেন। কোনো একটা সমস্যা বুঝতেছেন না, শেয়ার করেন, অ্যান্সার পেয়ে যাবেন। কোনো কিছু জানতে চান, মানে পোস্ট করেন, জানতে পারবেন, ঠিক আছে? সো এটা আপনাদের ওপেন গ্রুপ। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ কোনো মানে মেসেজ করতে পারবেন না, এটা ব্লক গ্রুপ। আমি শুধু মেসেজ করবো, কারণ বেশি বেশি মেসেজ হলে অনেকে কি হয়, বিরক্ত হয়, এই জন্য এটা একবারে এডমিন রিপ্লাই, মানে শুধু মেসেজ দিতে পারবে এরকম করে দিছে। ওকে, আর হচ্ছে ইউটিউব চ্যানেল তো আছে, পেজে তো আপনি থাকবেন, যে পেজে ক্লাস করতেছেন। সো সবাই ভালো থাকেন। আজকে ক্লাস আপনাদের রেসপন্স থেকে অনেক ভালো লাগছে। আগামীকালকে ইনশাল্লাহ আমরা চাই রেসপন্স আরো বেড়ে যায়। আর যারা অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট থেকে পরীক্ষা দেবেন, স্পেশালি অ্যাকাউন্টিং, এইচএসসি সবগুলো ক্লাস করবেন, ঠিক আছে? এইচএসসি সবগুলো ক্লাস আপনারা করবেন, ঠিক আছে? ভালো থাকেন সবাই। আগামীকালকে ইনশাল্লাহ দ্বিগুণ স্পিডে আমরা আবার ক্লাসে যুক্ত হব। ক্লাস শেষে এই শীট আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আর যারা সুয়েলসা টেকনিক গ্রুপে পেয়ে যাচ্ছেন, অ্যাকাউন্টিং আওয়ারে নক করেন বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করেন, আপনার শীটটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।